হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? কেমিস্ট্রি বিডির এসএসসি 2027 ফাউন্ডেশন কোর্সের অষ্টম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা রসায়ন পত্রের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন শর্ট কোশ্চেন অ্যানালাইসিস করব। আমরা সপ্তম ক্লাসেই বলেছিলাম যে আমাদের ধারাবাহিকভাবে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো কি করা হবে, সলভ করানো হবে। আমরা সপ্তম ক্লাসে জ্ঞানমূলক শেষ করতে পারলেও অনুধাবনমূলক শেষ করা সম্ভব হয়নি এবং ক্লাস অনেক দীর্ঘ হচ্ছিল, ক্লাস টাইম অনেক বেড়ে যাচ্ছিল। এই জন্য বলছিলাম যে পরবর্তী ক্লাসে এটা আলাদা করে কি তোমাদেরকে করাই দিব, ঠিক আছে? তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা পদার্থের গঠন অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন অর্থাৎ 2 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আসলে এত ইন্ট্রোর দরকার নাই, এদিকে তাকালেই বা ব্ল্যাকবোর্ডের দিকে দেখলেই তোমরা বুঝবা যে আসলে কি করানো হচ্ছে, ঠিক আছে? তো আমরা করব হচ্ছে শর্ট কোশ্চেন অ্যানালাইসিস। তো প্রথমে প্রশ্নগুলো একটু দেখে নেই, কারণ যাতে সময় কম নষ্ট হয় জন্য আমি আগের থেকেই তুলে রাখছি। তো ধারাবাহিকভাবে আমি যেমন জ্ঞানমূলকের ক্ষেত্রে টপিক ওয়াইজ অধ্যায়ের টপিক ওয়াইজ ধারাবাহিকভাবে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এখানেও সেটাই চেষ্টা করবো যাতে তোমাদের কি হয়, বারবারই বলছি, রিক্যাপ হয়। র্যান্ডম কোশ্চেন চুজ করার থেকে আমি যদি ধারাবাহিকভাবে করি তাহলে তোমাদের অধ্যায়টার শুরুতে কোনগুলো আছে টপিক, তারপরে কোনটা আসলো এইভাবে যদি করাই তাহলে তোমাদের জন্য তুলনামূলক কি হবে, অধ্যায়টা বোঝা এবং পড়ার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে? এই কারণে আমি একটু ধারাবাহিকভাবে করার চেষ্টা করি। এক হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বটি কি করো, ব্যাখ্যা করো। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব কি ছিল? রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতাই ছিল, ঠিক আছে? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বটি রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা কি বিরোধী তত্ত্ব হিসেবে কাজ করেছিল। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। পরমাণু সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ হয় কেন, অর্থাৎ কোনো একটা পরমাণু আধান কি হয়, শূন্য হয় বা চার্জহীন হয়, কোনো একটা পরমাণুর উপর কোনো আধান থাকে না, ঠিক আছে? তাহলে পরমাণু আধান নিরপেক্ষ হয় কেন সেটা আমরা দেখব। পরমাণুর এনতম কক্ষপথে কৌণিক ভরবেগের মান নির্ণয় করব। এখানে এনটা বলে দেওয়া থাকতে পারে, n = 1 2 3, অথবা হয়তো চিত্র দেওয়া থাকবে, চিত্রে সেলের নাম্বারটা বলে দিবে, অথবা সেলের নাম বলে দিতে পারে, যেমন কে সেল, এল সেল, এম সেল, এইরকম আর কি। তারপরে হচ্ছে পরমাণু নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে কোনো বিচ্যুতি না হওয়ার কারণ, অর্থাৎ একটা কক্ষপথে যখন পরমাণু থাকে তখন না সে উপরের বাইরের দিকে চলে যায়, না সে ভেতরে আসে। যখন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল থাকে তখন সেটা স্থির বা ধ্রুব আকারে কি করতে থাকে, আবর্তন করতে থাকে। এটা কেন, এবং কেন উপরে যায় না, কেন নিচে আসে না, এরকম এই কারণগুলো খুঁজবো আর কি। আর পারমাণবিক বর্ণালী সৃষ্টির কারণ আমরা এখানে ব্যাখ্যা করবো, যে পরমাণুর বর্ণালী সৃষ্টির কারণকে ব্যাখ্যা করে দিচ্ছিল বোর মডেল, অর্থাৎ নিলস বোর, যে কি কেন বর্ণালী সৃষ্টি হয়, বর্ণালী বা কি। তাহলে আমরা এই শর্ট কোশ্চেন 2 মার্কের জন্য, বা বলতে পারো কোশ্চেন অ্যানালাইসিস যদি 2 মার্কের জন্য আসে কিভাবে লিখবো, 3 মার্কের জন্য করলে অনেক সময় কিছু কিছু প্রশ্ন 3 মার্কেও আসতে পারে, যেমন এটা 3 মার্কে আসে, ঠিক আছে? এটা হচ্ছে প্রয়োগ উচ্চতর প্রয়োগমূলকেও আসে, যে এই কোশ্চেনটা। আবার এইটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রয়োগ উচ্চতর প্রয়োগ, অর্থাৎ গ এবং গ ও ঘ, গ ও ঘয়ে দেখা যায়, ঠিক আছে? এটাও গ ও ঘয়ে দেখা যায়, বুঝলাম? বাকিগুলো 2 মার্কের জন্য শর্ট কোশ্চেন আকারে আমরা পড়ে ফেলবো। তো শুরু করা যাক। প্রথমটা ছিল কি, যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব। 1 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েলের উত্তর আমরা লিখবো, ওপারে প্রশ্ন আছে, পারে আমরা শুধু উত্তর লিখবো। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব। কোনো চার্জযুক্ত কণা যদি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি থাকে, আবর্তনশীল থাকে, কেন্দ্র করে আবর্তনশীল থাকে, তবে তা সময়ের সাথে শক্তি হারিয়ে গতিপথ হ্রাস করে কি কেন্দ্রে পতিত হয়। এটা কে বলেছিল? ম্যাক্সওয়েল। বোঝা গেছে? বুঝো, একটা নির্দিষ্ট বিন্দু ধরে নাও এই বিন্দু, ঠিক আছে? এই বিন্দু, এই যে মাঝের এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি কোনো একটা চার্জযুক্ত বস্তু কণা কি করে, আবর্তনশীল হয়, তাহলে তড়িৎচুম্বক তত্ত্ব বলছে এটা সময়ের সাথে কি করবে, শক্তি হারাবে। শক্তি হারানো বোঝাতে গতিপথ হ্রাস পাবে। শক্তি হারানো বোঝালে কি,
গতিপথ হ্রাস পাবে, গতিপথ হ্রাস পেলে এক সময় কোথায় পতিত হবে? কেন্দ্রে পতিত হবে। ঠিক আছে, তো এই চিত্র আমরা দেখি নাই, মানে মাধ্যমিক পর্যায়ে এই চিত্র আমরা দেখি নাই এমন কেউ নাই। ঠিক আছে, বই খুললেই এই চিত্র থাকে। ঠিক আছে, এই যে এই চিত্র, এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বক তত্ত্বের তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বের হচ্ছে প্রকাশ রূপ। ঠিক আছে, চিত্রতে কি লিখতে পারি? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বের কি প্রকাশ রূপ। তো এখন বুঝো কিভাবে ম্যাক্সওয়েলের এই তড়িৎচুম্বক তত্ত্বটা রাদারফোর্ড মডেলের সাথে সাংঘর্ষিক হলো। রাদারফোর্ড যখন বলে, কি বলে, রাদারফোর্ড যখন তার পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো দিয়েছিল তখন ওখানে বলেছিল যে ধনাত্মক কেন্দ্রিকা যেখানে পরমাণুর সমগ্র ভর কি থাকে? কেন্দ্রীভূত থাকে, তার নাম তিনি কি দিয়েছিলেন? নিউক্লিয়াস। এবং ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কি থাকে? আবর্তনশীল থাকে। কি থাকে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ আবর্তনশীল থাকে। এখন এই ধনাত্মক কেন্দ্রিকা বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কি থাকে? আবর্তনশীল থাকে। এখন উনি কিন্তু বলে নাই কেমন পথে আবর্তনশীল থাকে, এই পথটাকে উনি ডিফাইন করে নাই, অর্থাৎ পথটাকে উনি নির্দিষ্ট করে নাই, বা শক্তি স্তরকে উনি, ইলেকট্রনের ঘূর্ণন পথকে উনি কি করতে পারে নাই? একদম সুন্দর মতো ডিফাইন বা নির্দিষ্ট করতে পারে নাই বিধায় এটাই তার ভুল। কেন? কারণ ম্যাক্সওয়েলের তত্ত্ব বলছে কোনো চার্জযুক্ত কণিকা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবর্তনশীল হয়, তাহলে সে ঘুরতে ঘুরতে এক সময় কোথায় যাবে? কেন্দ্রে চলে যাবে। যদি কেন্দ্রে চলে যায় তাহলে এখানে হচ্ছে নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস, আর এটা কি? এটা হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াস আর ইলেকট্রন যদি কি হয়ে যায় ভাইয়া? নিউক্লিয়াস আর ইলেকট্রন যদি মানে এক জায়গায় চলে আসে, তাহলে ওইখানে ওইটা কি আর পরমাণু রইল? পরমাণুর অস্তিত্ব কি থাকবে না। কিন্তু বাস্তবে এমন কোনো কিছু পাওয়া যায় না, মানে পরমাণুর অস্তিত্ব যে বিলীন হয়ে যায় এমন কোনো কিছু বাস্তবে ঘটে না। মানে কি? মানে হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বটা এখানে কার্যকর হয় না। ভালো করে বুঝো, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বটা এখানে কি হয় না? কার্যকর হয় না। কিন্তু তার তো সঠিক ব্যাখ্যাটা দিতে হবে। সেই ব্যাখ্যাটা রাদারফোর্ড কি করতে পারে নাই? দিতে পারে নাই। এটাই তার ব্যর্থতা, যে কেন ম্যাক্সওয়েলের এই তড়িৎচুম্বক তত্ত্বটা এখানে কার্যকর হবে না। কারণ এইখানে পরমাণুর ক্ষেত্রে এই যে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে ইলেকট্রন কি থাকে? আবর্তনশীল থাকে। এটা একটা অনুমোদিত পথ। কি পথ বলছি? অনুমোদিত মানে যা যা কি করা হয়েছে? অ্যালাউ করা হয়েছে। এই পথের বাইরে ইলেকট্রন আর অন্য কোনো খান দিয়ে কি করতে পারবে না, বা অন্য কোনো জায়গা দিয়ে যেতে পারবে না, মুভমেন্ট করতে পারবে না, ঘূর্ণন হতে পারবে না। বোঝা গেছে? এটা অনুমোদিত পথ বা স্থির পথ। এটা যে স্থির পথ, এই কথাটাই রাদারফোর্ড বলতে পারে নাই। ঠিক আছে, এটাই তার ভুল। অনুমোদিত পথ বা স্থির পথ, এই কথাটাই কে নির্দিষ্ট শক্তির, এতটুকু যদি অ্যাড করে দিয়ে আরো ভালো হয়, নির্দিষ্ট শক্তির অনুমোদিত বা স্থির পথ কোনগুলো, এগুলো এটাই রাদারফোর্ড মেনশন করে নাই, বা নির্ধারিত বা নির্দিষ্ট করে বলতে পারে নাই বিধায় এটাই তার ত্রুটি। কেন? কারণ ম্যাক্সওয়েল বলছে যদি এটা আমি নির্ধারিত পথ না বলি, র্যান্ডমলি যদি কোনো একটা চার্জযুক্ত কণা কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি থাকে? আবর্তনশীল থাকে, তাহলে একসময় কোথায় পতিত হবে? কেন্দ্র পতিত হবে। ঠিক আছে, আর সেটা যদি পরমাণুর ক্ষেত্রে ধরি, কার ক্ষেত্রে? পরমাণুর ক্ষেত্রে, তাহলে পরমাণুতে কোথায়? নিউক্লিয়াসে কি চলে আসবে? ইলেকট্রন। নিউক্লিয়াসে কি চলে আসবে? পরমাণুর উপর কি অ্যাপ্লাই করতেছে? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব। তাহলে কি হবে? ইলেকট্রনটা কোথায় চলে আসবে? কেন্দ্রে চলে আসলে ইলেকট্রন আর নিউক্লিয়াস এক জায়গায় হয়ে গেল, অর্থাৎ ইলেকট্রন প্রোটন এক জায়গায় চলে আসলে পরমাণুর আর কোনো কি থাকে না? অস্তিত্বই থাকে না। বোঝা গেছে? তো এই ছিল হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বের ব্যাখ্যা। বোঝা গেল? কতটুকু? এই যে এক্সট্রা যেগুলো লিখেছি এগুলো লিখবো না, আমি প্রথমে যেটুকু লিখেছিলাম এটা, আর তার চিত্র এটা, এই চিত্রটুকু দিলেই শেষ, যে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বের প্রকাশ রূপ এরকম। ঠিক আছে, এখন যেটা হবে যে অনেক সময় প্রশ্নে এরকম একটা চিত্র তুলে দিবে। কি করবে? এরকম একটা চিত্র তুলে দিবে। কোনটা? এই যে এটা, এই চিত্রটা তুলে দিবে। লিখবে না এরকম কোনো কিছু লিখবে না, জাস্ট এরকম চিত্র তুলে দিবে। তুলে দিয়ে বলবে যে এটা চিত্র 1 বা চিত্র এ অথবা চিত্র ক। বোঝা গেছে? তাহলে চিত্র এ কি বর্ণনা করে? চিত্র এ হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিকে নির্দেশ করে। চিত্রটা কি? চিত্র এ কি নির্দেশ করছে? রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বা ত্রুটি। সীমাবদ্ধতা বা
বা ত্রুটি নির্দেশ করে। কি নির্দেশ করে? ত্রুটি নির্দেশ করে। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের কি নির্দেশ করে? ত্রুটি বা সীমাবদ্ধতা নির্দেশ করে। ত্রুটি বা সীমাবদ্ধতা যে নির্দেশ করে সেটা আমরা এই চিত্র দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, এই চিত্রটা দেখলে আমরা কি করতে পারবো? বুঝতে পারবো। এবং এই চিত্র থাকলে পারে তখন আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি এবং সীমাবদ্ধতাগুলো কি করতে হবে? লিখতে হবে। ঠিক আছে, মানে যদি বলে যে এই চিত্র কি নির্দেশ করে, এই চিত্র সম্পর্কে হচ্ছে পর্যালোচনা করো বা এই চিত্রের ত্রুটিটিকে ব্যাখ্যা করো, তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বটা ব্যাখ্যা করার পর পরমাণুতে এই ইলেকট্রন চার্জযুক্ত কণিকা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল থাকলে সময়ের সাথে শক্তি হারায় কেন্দ্রে পতিত হয়ে পরমাণুর অস্তিত্ব বিলীন হওয়ার কথা, কিন্তু বাস্তবে এমন কিছু ঘটে না। এটাই হচ্ছে রাদারফোর্ডের কি? সীমাবদ্ধতা। তখন এতটুকু আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বটি কি করলাম? ব্যাখ্যা করলাম। এবার আসো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলছে? পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ বা চার্জ নিরপেক্ষ হয় কেন? পরমাণু সামগ্রিকভাবে, এটা আমাদের শেষ, এটা আমাদের কি হয়ে গেছে? ডান। এটা আমাদের শেষ হয়েছে। ঠিক আছে, এটা আমাদের শেষ, এটা আমরা করে ফেলেছি। পরেরটা বলছে পরমাণু সামগ্রিকভাবে আধান নিরপেক্ষ হয় কেন? তো 2 নম্বর প্রশ্ন এবং এর উত্তর কি? উত্তর হচ্ছে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা প্রস্তাবনা ছিল। কি প্রস্তাবনা ছিল? রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা অনুযায়ী পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যায় ধনাত্মক আধানযুক্ত প্রোটন ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণিকা থাকে, ঠিক ততই সংখ্যায় ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল থাকে। ফলে থাকে ঠিক তত সংখ্যায় ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি থাকে? আবর্তনশীল থাকে। ফলে প্রোটনও থাকে। যেহেতু ইলেকট্রন ও প্রোটনের নিট আধানের মান পরস্পর সমান ও বিপরীত ধর্মী, তাই পরমাণুতে বা পরমাণু সামগ্রিকভাবে আধান বা চার্জ শূন্য বা চার্জ নিরপেক্ষ, চার্জ শূন্য হয়। কি রিজন? কারণ পরমাণুর শর্ত আমাদের মনে আছে, আমরা লিখেছিলাম পরমাণু হবার বা হওয়ার শর্ত কি? পরমাণু হওয়ার শর্ত হচ্ছে প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যাটা কোথায় থাকে? নিউক্লিয়াসে। সমান হবে ইলেকট্রন সংখ্যা। পরমাণুতে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা পরস্পর কি থাকবে? সমান সংখ্যায় থাকবে। যেহেতু তাদের আধানের মান দুইটার পরস্পর সমান কিন্তু বিপরীত ধর্মী, তাই একটা আর একটাকে কি করে দেয়? ক্যান্সেল করে দেয় বা প্রশমিত করে দেয়। ঠিক আছে, এই কারণে পরমাণু কি হয়? আধান নিরপেক্ষ। পরমাণু হওয়ার শর্ত প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা থাকে কোথায়? প্রোটনগুলো থাকে নিউক্লিয়াসে। কোথায় থাকে? নিউক্লিয়াসে। ঠিক আছে, নিউক্লিয়াসে। এখানে নিউক্লিয়াস
নিউক্লিয়াস ঠিক আছে, কোথায় অবস্থান করে নিউক্লিয়াস, প্রোটন সংখ্যা কোথায় নিউক্লিয়াস, ইলেকট্রন কোথায় কক্ষপথ, কক্ষপথ বা শক্তি স্তর বা হচ্ছে কি শক্তি স্তর, কক্ষপথ বা শক্তি স্তর ঠিক আছে। তাহলে পরমাণুটা যদি আমি আঁকাই তাহলে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে তার কি কক্ষপথ। ধরলাম হিলিয়াম মৌলের পরমাণু, কার হিলিয়াম পরমাণু, হিলিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা 2, ভর হচ্ছে 4, পারমাণবিক সংখ্যা 2 মানে পরমাণুতে 2টি প্রোটন আর 2টি ইলেকট্রন থাকে। 2টা প্রোটন কোথায় থাকে, এই যে নিউক্লিয়াসে ঠিক আছে, আর 2টা ইলেকট্রন কোথায় থাকে, এই যে 2টা ইলেকট্রন কোথায় থাকে, এই যে কক্ষপথগুলোতে ঠিক আছে। কয়টা ইলেকট্রন, 2টা, 2টা ইলেকট্রনের কত চার্জ, 2 চার্জ, 2টা প্রোটনের কত চার্জ, 2 প্লাস চার্জ, তাহলে 2 মাইনাস আর 2 প্লাস, তাহলে 2টা প্লাস চার্জ আর 2টি মাইনাস চার্জ পরস্পরকে কি করে, প্রশমিত করে, তাই সামগ্রিকভাবে আধান কি হয়ে যায়, শূন্য ঠিক আছে, আধান কি হয়ে যায়, শূন্য। তাহলে 2 মাইনাস আবার 2 কত হয়ে যায়, 0 ঠিক আছে, 2 মাইনাস 2 করলে 0, তাই আধান কি হয়ে গেল, সামগ্রিকভাবে শূন্য হয়ে গেল। কার জন্য, যে কোনো পরমাণু, আমি এখানে কোনটা দিয়ে বুঝাইছি, আমি এখানে হিলিয়ামেরটা দিয়ে বুঝাইছি ঠিক আছে। তাহলে আমি উত্তরটা লিখেছি যে আমি ব্যাখ্যায় কি বলবো, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনা অনুসারে বা অনুযায়ী পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যায় ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণিকা থাকে ঠিক তত সংখ্যায় ঋণাত্মক আধানযুক্ত ঠিক আছে, ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল থাকে। ফলে যেহেতু কার প্রোটন আর ইলেকট্রনের আধানের মান সমান, কিন্তু কি বিপরীতধর্মী, আধানের মান সমান কিন্তু আধানগুলো কি বিপরীতধর্মী, তাই একে অপরকে কি করে দেয়, প্রশমিত করে বা ক্যান্সেল করে, এই জন্য পরমাণু আধান নিরপেক্ষ বা চার্জ শূন্য হয় ঠিক আছে। তাহলে আমাদের কয়টা হইলো, 2টা হইলো। পরমাণু সামগ্রিকভাবে কি হয়, আধান শূন্য হয়। এবার পরমাণুতে এনতম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ঠিক আছে। তো পরমাণুর এনতম কক্ষপথে কৌণিক ভরবেগ, এই কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনাটি কোথা থেকে এসেছিল, নিলস বোরের পরমাণু মডেল। তাহলে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এনতম 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 তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কি কৌণিক ভরবেগ কি ছিল, কৌণিক ভরবেগ ঠিক আছে। কৌণিক ভরবেগ ইকুয়াল টু কৌণিক ভরবেগটা কত, এম ভি আর ইকুয়াল টু এন এইচ ভাগ 2 পাই ঠিক আছে। এটা ছিল কার, নিলস বোরের পরমাণু মডেলের প্রস্তাবনা অনুসারে ঠিক আছে। এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এন এইচ ভাগ 2 পাই। এখানে এম কি, ইলেকট্রনের ভর, কি ইলেকট্রনের ভর ঠিক আছে। ভি কি, এনতম কক্ষপথে বেগ, পথে ইলেকট্রন এর বেগ ঠিক আছে। আর কি, এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের কি ব্যাসার্ধ ঠিক আছে। এন কি, কক্ষপথ সংখ্যা, এইচ কি, প্লাঙ্কের ধ্রুবক ঠিক আছে। পাই তো পাই, আর তো কিছু জানার নাই এখানে, বুঝা গেল, আর কিছু জানার আছে না। এখন প্রশ্নে যেটা থাকবে, প্রশ্নে কিন্তু এনতম থাকবে না, প্রশ্নে হয়তো এরকম থাকতে পারে। বুঝো, আগে আমি তোমাদেরকে নিলস বোরের পরমাণু মডেল অনুসারে কৌণিক ভরবেগ জিনিসটা কি সেটা বুঝাই দিচ্ছি। আগে কৌণিক ভরবেগ, আচ্ছা ভরবেগ তো তোমরা জানো, যারা কিছুই জানো না, যারা মনে করো কিছুই বোঝো না, তাদের ক্ষেত্রে ভরবেগ তো তোমরা জানো, ফিজিক্সের ভরবেগ, মোমেন্টাম, তাই না। ভরবেগ কি, ভরবেগ হচ্ছে ভর ইনটু বেগের গুণফলকে কি বলে, ভরবেগ বলে। এখন এটা কৌণিক কখন হয়, যখন, তাহলে ভরবেগ জিনিসটা হয়, ভরবেগ জিনিসটা হচ্ছে রৈখিক অর্থাৎ সরল রৈখিক পথে, সোজা পথে, সরল রৈখিক। এখানে একটা এম ভরের বস্তু, যাকে আমি কি করলাম, যে ভি বেগে এই বিন্দু থেকে কোথায় আসলো, এই বিন্দুতে আসলো ঠিক আছে।
এই বিন্দু থেকে, এটার একটা নাম দাও, এটা হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে এম ভরের বস্তুটা ভি বেগে কি হলো, গতিশীল হয়ে এই বিন্দুতে আসলো, তাহলে ভরবেগ কি হবে, এম ইন্টু ভি। ভরবেগকে পি দিয়ে প্রকাশ করে এম ভি, ঠিক আছে, ভরবেগ কত, এম ভি। এখন এটা সরলরৈখিক না হয়ে যদি বৃত্তাকার হইতো, পথটা যদি কি হইতো, বৃত্তাকার হইতো, পথটা যদি কি হইতো, বৃত্তাকার হইতো, ঠিক আছে। এবার এই বস্তুর পথ, গতিপথ যদি বৃত্তাকার হইতো, ঠিক আছে, তাহলে এটা কেন্দ্র, এখানে একটা এম ভরের বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে, যে ভি বেগে কি হয়, ঘড়ির কাঁটার দিকে ধরি, তাহলে এটা কি ভি বেগে, ভি বেগে কি এই এই পথে কি করে, এই বিন্দুকে কেন্দ্র করে আবর্তনশীল থাকে, ঠিক আছে, এই বিন্দুকে কেন্দ্র করে। এই বস্তুটা কি, পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন, এটা ইলেকট্রনের ভর, এম হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের বেগ, কোন পথে, যে কক্ষপথে বের করতে বলবে, কারণ কক্ষপথ অনুসারে এই পথের কি হবে, ব্যাসার্ধটা হবে, কক্ষপথ অনুযায়ী এই পথের কি হবে, ব্যাসার্ধটা হবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে আর এন বলতে পারি, এটাকে এম ই বলতে পারি, এটাকে ভি এন বলতে পারি, কারণ কক্ষপথ অনুসারে বেগটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে। তাহলে আর এন কক্ষপথের ব্যাসার্ধ, বোঝা গেছে। তাহলে রৈখিক, যদি সরল রৈখিক হতো, রৈখিক পথ, আর এটা হচ্ছে বৃত্তাকার পথ, তো রৈখিক পথের ভরবেগ কত ছিল, এম ভি, ঠিক আছে। এই রৈখিক পথের ভরবেগকে যদি আমি বৃত্তাকার পথে অ্যাপ্লাই করি এবং এর ব্যাসার্ধ দ্বারা গুণ করি, অর্থাৎ এম ভি আর, এম ভি আর হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এম ভি আর হচ্ছে কি, কৌণিক ভরবেগ। কি করলাম, এই যে এম ভি, এটা হচ্ছে রৈখিক পথে, ঠিক আছে, আর কৌণিক বোঝার জন্য কৌণিক ভরবেগ, কৌণিক কেন, কারণ একটা নির্দিষ্ট টাইম পর পর, একটা নির্দিষ্ট টাইম, বুঝো, আমি যদি এই বৃত্তের স্পর্শক আঁকতাম অনেকগুলো, ঠিক আছে, স্পর্শক আঁকতাম, তাহলে একটু পথ সে যাওয়ার পর একটা কোণে কি হয়, বাঁকে, আবার একটু পথ যাওয়ার পর একটা কোণে বাঁকে, এই জন্য এটা কৌণিক ভরবেগ, ঠিক আছে। স্পর্শক বরাবর একটু সামান্য অগ্রসর হওয়ার পর সেটার কি হয়, গতিপথ কি হয়, চেঞ্জ হয়ে যায়, এই জন্য এটাকে বলছি কৌণিক ভরবেগ, এবং কৌণিক ভরবেগের মান এমভিআর, ঠিক আছে, কৌণিক ভরবেগের মান কি, এমভিআর। আমরা ফিজিক্সের টুকটাক জিনিসপত্র এখানে একটু জেনে ফেললাম। আচ্ছা, এবার 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 আমাদেরকে যেটা করবে সেটা হচ্ছে আমাদেরকে এরকম সেল দিবে, ঠিক আছে, এরকম বলে দিবে আমাদেরকে, এরকম দেওয়া থাকবে, এরকম চিত্র দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম চিত্র দেওয়া থাকবে, দেন লেখা থাকবে এখানে এরকম কিছু, ঠিক আছে, এটা হচ্ছে কে সেল, এটা হচ্ছে এল সেল, এটা হচ্ছে এম সেল, ঠিক আছে, এম, এগুলোর নাম দেওয়া থাকবে, কে সেল, এল সেল, এম সেল, ঠিক আছে। আমাকে বলে দিবে, প্রশ্নে হয়তো বলবে যে কে সেল অথবা এল সেল অথবা এম সেলে কৌণিক ভরবেগ কি করো, নির্ণয় করো, ঠিক আছে। কি করবে, এম সেলে বা কে সেলে কি করো, কৌণিক ভরবেগ, কে সেল অথবা এল সেল, এগুলো কিন্তু সেল, ঠিক আছে, সেল বা এম সেলে কি করো, কৌণিক ভরবেগ নির্ণয় করো, ঠিক আছে। এটা একটা প্রশ্ন হইতে পারে। আবার ধরো বলে দিল কে সেল বা কে এর পরিবর্তে ধরো কে বললো, অথবা এল অথবা এম অথবা এন, সেলের 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 ইলেকট্রনের 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 বেগ নির্ণয় করো। এবার কি চেয়েছে, বেগ চেয়েছে, কৌণিক ভরবেগ চাইনি, কি চেয়েছে, বেগ চেয়েছে, বেগ মানে কি ভাইয়া, বেগ মানে ভি, এই যে ভি এর মান বের করতে বলেছে, ভি, ঠিক আছে। তাহলে বাকি কি থাকবে, এখানে তোমারে ব্র্যাকেটে লিখে দিবে যে সেল বলবে ওই সেলের ব্যাসার্ধটা তোমাকে ব্যাসার্ধ আর আর ঠিক আছে, আর এর মানটা তোমাকে এখানে কি করা থাকবে, ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। আর এর মানটা কি করা থাকবে, ধরো দেওয়া থাকলো 0.53 আর্মস্ট্রং, ঠিক আছে। তাহলে 0.53 আর্মস্ট্রং ধরো দেওয়া আছে ব্যাসার্ধ, ধরলাম কার জন্য, যে কে সেলের জন্য, ঠিক আছে, ধরে নিলাম কার জন্য দিছে, কে সেলের জন্য দিছে। তাহলে তোমাকে ব্যাসার্ধ দেওয়া আছে, তোমাকে এবার কি করতে হবে, বেগটা তোমাকে এখানে বের করে নিতে হবে, বুঝা গেছে, বেগটা বের করতে হবে। তাহলে এরকম প্রশ্ন হইতে পারে, মানে আমার কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমি সেগুলো নিয়ে কি করছি, একেবারে আলোচনা করে চলে যাচ্ছি, যে এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, আমার কি এই কি এল এম এগুলোর কি এভাবে দিতে পারে, আবার সরাসরি ভ্যালু বলে দিতে পারে, যে দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, তৃতীয় বলে দিলে তো সহজ, এর মান সহজে কি করা যায়, ধরে নেওয়া যায়। কিন্তু যদি সেটা না করে অর্থাৎ সরাসরি যদি বলে না দিয়ে কে সেল, এল সেল, এন সেল এভাবে বলে দেয়, তাও আমরা কি করতে পারবো, বের করতে পারবো। আমরা একটা সেলের জন্য করব, সেটা হচ্ছে কত, এল সেলের জন্য। আমরা কোন সেলের জন্য করব, এল সেলের জন্য কৌণিক ভরবেগ বের করে দেখবো, ঠিক আছে। এল সেলের জন্য কৌণিক ভরবেগ কি করব, বের করব। তাহলে আমার ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর তো মুখস্থ থাকার কথা সবার, কত সেটা, 9.11 ইন্টু 10⁻³ কেজি, ঠিক আছে। লাগবে কি আমার,
না, কৌণিক ভরবেগের জন্য এতটুকু তো লাগবেই না। কৌণিক ভরবেগের জন্য উপরের মানগুলো লাগবে না, লাগবে শুধু কি, লাগবে শুধু এই দুইটার মান n তম। তাহলে এল সেলের জন্য ভালো করে বুঝো, এল এর জন্য, এল এর জন্য, এল এর জন্য, এল এর জন্য বা এল সেলের জন্য, এটা লিখতে পারো এল সেলের জন্য, এল সেলের জন্য, এল সেলের জন্য n ইকুয়াল টু 2 আর h এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটাই হওয়ার কথা, জুল সেকেন্ড। তাহলে আমার n এর মান কত 2, h এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইড বাই 2 ইন্টু পায়ের মান 3.1416। কি করবো আমরা, বসাই দিব, বসাই দিলাম। এবার ক্যালকুলেটর চাপলে এখানে একটা কি আসবে, মান চলে আসবে। ঠিক আছে, কৌণিক ভরবেগ, ঠিক আছে, মান চলে আসবে। আমরা এটা কেটে নিতে পারি, 2 কাটলে পারে, এটা থেকে এটা ভাগ করলে পারে হয় 2.01 2.109 ইন্টু 10⁻⁻34। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল, এখানে ছিল আমার n ইকুয়াল টু, বলে দিছে n ইকুয়াল টু 2 এল সেলের জন্য, n ইকুয়াল টু কত 2, আর h প্লাঙ্কের ধ্রুবকের মান 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, জুল সেকেন্ড। তাহলে এটা হচ্ছে একক কি আসবে, জুল সেকেন্ড। তাহলে কৌণিক ভরবেগের একক কি, জুল সেকেন্ড, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, এই দুইটা একক লিখে দিতে হবে। কৌণিক ভরবেগ বের করার পর জুল সেকেন্ড লিখে দিলেও হবে, অথবা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড লিখলেও হবে। তো n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ভরবেগ mvr ইকুয়াল টু nh ভাগ 2 পাই। আমার n এর মানও 2 আছে, কাটা 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ডকে 3.1416 দিয়ে ভাগ করার পর যেটা আসবে মান, সেটা হচ্ছে 2.109 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এখন এটা ছিল কোনটা, এই যে এটা। যদি এভাবে থাকে প্রশ্ন, কোনটা, কে সেল, এল সেল, এন সেলের কৌণিক ভরবেগ, এখানে এই পুরা রাশির মানটা জানতে চাইছে, কৌণিক ভরবেগ। তাই আমার ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের ব্যাসার্ধ বসানোর কি হয়নি, প্রয়োজন হয়নি। কিন্তু যদি আমার দ্বিতীয় প্রশ্নটা চাইতো, কি চাইলো দ্বিতীয় প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্ন বলছে যে কে সেল, এল সেল, এম সেল বা অথবা এন সেলের জন্য কৌণিক ভরবেগ, ইলেকট্রনের বেগ নির্ণয় করো। ঠিক আছে, এখন আমার ধরো এই প্রশ্নটা দিল, তাহলে আমার কি হবে উত্তর, ধরো এখানে দিল, এখানে তো আমরা জানি mvr ইকুয়াল টু কি, mvr ইকুয়াল টু হচ্ছে nh ভাগ m, vr ইকুয়াল টু হচ্ছে nh ভাগ 2 পাই। এখন আমাকে বললো কে সেল এর জন্য ইলেকট্রনের বেগ কি করো, নির্ণয় করো, যেখানে r1 ইকুয়াল টু কত, 0.53 আর্মস্ট্রং। তাহলে এখানে দেওয়া আছে, এখানে m ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের ভর আগে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। ঠিক আছে, তোমাদেরকে ইলেকট্রনের এই ভরটা কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। অনেক সময় প্রশ্নে বলে দিতেও পারে, নাও দিতে পারে। আগে প্রশ্ন দেখো কি বলছে, ধরো এটা বললো, বাকিগুলো মিশাই ফেলো। কি বললো, কে সেলের, কি সেলের, কোন সেলের, কে সেলের জন্য, কে সেলের আবর্তনশীল ইলেকট্রনের কি করো, বেগ নির্ণয় করো। কে সেলে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করো, যেখানে ব্যাসার্ধটা কি করেছে বলে দেওয়া আছে। ঠিক আছে, ব্যাসার্ধটা কি করা আছে বলে দেওয়া আছে। তাহলে কি করব, ঠিক আছে, এখানে এম আমরা জানলাম, ভি আমরা নির্ণয় করব, আর1 এর মান কত, 0.53 আর্মস্ট্রং। ঠিক আছে, আর্মস্ট্রং এর 1 আর্মস্ট্রং সমান কত মিটার, 1 আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার। ঠিক আছে, এই একক কনভার্সন তোমাদের জানতে হবে। 1 আর্মস্ট্রং সমান 10⁻⁻10 মিটার, তাহলে 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার। শেষ। এবার হচ্ছে কি জানতে বলছে, আমাদের ইলেকট্রনের বেগ বের করতে বলছে। ভি ইকুয়াল টু আমরা বের করব কত, কে সেলের জন্য, কে এর জন্য বা কে সেলের জন্য n ইকুয়াল টু কত, 1, আর h এর মান 6.626 ইন্টু 10⁻⁻34
জুল সেকেন্ড, ঠিক আছে। বাকি সকল কিছু দেওয়া হয়ে গেছে বা লেখা হয়েছে। এবার আমাদের এই ভিটাকে যদি আমরা রেখে দিই, ওই পারে গেলে NH ডিভাইড বাই 2 পাই কি এম আর এন এর মান 1, এইচ এর মান 6.0626 ইন্টু 10⁻⁻34 ডিভাইড বাই 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 ইন্টু 10⁻31 কেজি। লেখার দরকার নাই এখানে। আর এর মানটা হচ্ছে ইন্টু হবে 0.53 ইন্টু 10⁻10। ঠিক আছে, ক্যালকুলেটর চাপ দিয়ে যে মান আসবে সেখানে কি লিখবো, বেগ হচ্ছে কি সবগুলো এসআই এককে বসাইছি, তাই মিটার পার সেকেন্ড। শেষ, বুঝে গেছে। 6.626 ইন্টু 10⁻34 ভাগ 2 ইন্টু 3.1416 ইন্টু 0.11 10⁻31 into 0.53 into 10⁻10 bracket close equal। তাহলে মান আসছে প্রায় 2.2 into 10⁻6, 2.2 into 10⁻6, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের যদি কে সেল অথবা এল সেলের ইলেকট্রনের ব্যাসার্ধ বলে দেয়, ঠিক আছে, এল সেলের ব্যাসার্ধ বলে দেয়, তাহলে আমাদের কি বের করতে হবে, বেগ বের করতে হবে, আবর্তনশীল ইলেকট্রনের বেগ। অথবা যদি বেগ বলে দেয় তাহলে কি বের করতে বলতে পারে, ব্যাসার্ধ বের করতে বলতে পারে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন 2 মার্কের জন্য না, গ 3 মার্কের জন্য, 3 মার্কের জন্য, অর্থাৎ গ, ঠিক আছে, প্রয়োগমূলকে দেয় কি 3 মার্কের প্রশ্ন দেয়। ঠিক আছে, এই যে আমি যে দুইটা প্রশ্ন করাইলাম এখন, এটা কয় মার্কের জন্য আসবে, 3 মার্কের প্রয়োগমূলক প্রশ্ন। ঠিক আছে, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব বলেছিলাম এবং সেটাই করে যাচ্ছি। তাহলে আমাদের কৌণিক ভরবেগ যদি বের করতে বলে 2 মার্কের জন্য আসতে পারে এটা, অথবা ওই সেলের ব্যাসার্ধ বলে দিলে বেগ বের করতে বলবে, অথবা বেগ বলে দেওয়া থাকলে ব্যাসার্ধ চাইবে বা ব্যাসার্ধ নির্ণয় করতে বলবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 3 নম্বর প্রশ্ন, এটাও কি হলো, শেষ হলো। 3 নম্বর প্রশ্ন আমাদের ডান হয়ে গেছে, এটাও আমাদের করা শেষ। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের শেষ। এবার বলছে পরমাণু নির্দিষ্ট কক্ষপথে আবর্তনকালে ইলেকট্রনের এখানে এটা একটু ছুটে গেছে, ইলেকট্রনের কোনরূপ বিচ্যুতি না হওয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে আগে একটু চিন্তা করো যে এইটা মনে করো একটা পরমাণু, ঠিক আছে, পরমাণু, এই পরমাণুর এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। ঠিক আছে, তো ধরে নাও এটা হচ্ছে লিথিয়াম পরমাণু। তাহলে এর যে এই যে যোজ্যতা স্তরে কি একটি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যখন এই পথে আবর্তনশীল থাকে তখন সে না বাইরে ছিটকে চলে যায় না সে ভেতরে আসে। কিন্তু ভালো করে বুঝো, এই পরমাণুতে এই নিউক্লিয়াসটা এই ইলেকট্রনকে কি করে, ভেতরের দিকে কি করে, আকর্ষণ করে। তারপরেও এই ইলেকট্রনটা আসে না, আবার বাইরে ঘূর্ণনজনিত কারণে। আমরা জানি যে কোনো বৃত্তাকার পথে কোনো একটা বস্তু যদি কি থাকে, বৃত্তাকার পথে ঘূর্ণীয়মান বস্তু তার স্পর্শক বরাবর বাইরের দিকে কি ছিটকে চলে যেতে চায়, তার কি বরাবর, স্পর্শক বরাবর বাইরের দিকে কি যেতে চাই, ছিটকে চলে যেতে চাই বাইরের দিকে। বৃত্তাকার পথে আবর্তনশীল বস্তু স্পর্শক বরাবর বাইরের দিকে একটা কেন্দ্র বিমুখী বল কি করে, লাভ করে। ঠিক আছে, বৃত্তাকার পথে আবর্তনশীল বস্তু, কি বললাম, বৃত্তাকার পথে আবর্তনশীল বস্তু স্পর্শক বরাবর কেন্দ্র বহির্মুখী বল অনুভব করে, অর্থাৎ বাইরে চলে যেতে চাই। কিন্তু এই ইলেকট্রনটা তো এই পথে ঘূর্ণনশীল, মনে করে নাও ঘড়ির কাঁটার বিপরীতেই ঘুরতেছে। ঠিক আছে, এই পথে ঘুরছে, এই পথে ঘোরার সময় সে কি বাইরের দিকে ছিটকে যাইতে চাওয়ার একটা প্রবণতা আছে, সে কি যাইতে পারে না, যাইতে পারে না। আবার এই ইলেকট্রনকে এই ধনাত্মক নিউক্লিয়াস কি করে, নিজের দিকে কেন্দ্রের দিকে কি করে, আকর্ষণ করে, নিজের কেন্দ্রের দিকে কি করে, আকর্ষণ করে। ঠিক আছে, কেন্দ্রের দিকে কি করে, আকর্ষণ করে। কেন আকর্ষণ করে বুঝো, এখানে 3টা প্রোটন, ঠিক আছে, 3টা প্রোটন ও 4টা নিউট্রন আছে, কোথায়, নিউক্লিয়াসে, ঠিক আছে, নিউক্লিয়াসে।
তিনটি প্রোটনের ধনাত্মক চার্জ এক জায়গাতে আছে, তিনটা প্রোটনের ধনাত্মক চার্জ কোথায় আছে? এক জায়গাতে আছে। তাই এখানে চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব কোথায় বেশি? কেন্দ্রে বেশি। আর এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তাই এই ইলেকট্রনটা কোন দিকে অধিক অধিক বলে আকর্ষণ হবে? মানে হিসাব আমি কি বুঝাতে যাচ্ছি যে আমার ধনাত্মকটা কেন ইলেকট্রনের দিকে গেল না? না যাওয়ার কারণ হচ্ছে এখানে ধনাত্মক চার্জের চার্জ ডেনসিটি বা চার্জ ঘনত্ব, এটাকে কি বলবো? চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব নিউক্লিয়াসে কি হয়? অধিক হয়। নিউক্লিয়াসে কি হয়? অধিক হয়। নিউক্লিয়াসে কি হয়? অধিক হয়। চার্জ ঘনত্ব নিউক্লিয়াসে কি হয়? অধিক হয়। ঠিক আছে, চার্জ ঘনত্ব নিউক্লিয়াসে কি হয়? অধিক হয়। কার তুলনায়? একটা সিঙ্গেল ইলেকট্রনের আধানের তুলনায়, সিঙ্গেল ইলেকট্রনের ঋণাত্মক আধানের তুলনায় নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক আধানগুলোর চার্জ ঘনত্ব অধিক হয়। ইলেকট্রনটি ধনাত্মক কেন্দ্রের দিকে কি হয়? আকর্ষিত হয়। কখনো কেন্দ্র ইলেকট্রনের দিকে আকর্ষিত হয় না, ইলেকট্রন কোথায় আকর্ষিত হয়? ধনাত্মক কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। বোঝা গেছে? তাহলে আকর্ষণ যদি হয় তাহলে এটা তো ভিতরে চলে আসার কথা। আবার ঘূর্ণন জনিত কারণে স্পর্শক বরাবর কেন্দ্র বহির্মুখী বলের কারণে এটা তো বাইরে চলে যাওয়ার কথা, তাই না? কিন্তু যদি হয়তো তাহলে বাইরে চলে গেল সে, তার হচ্ছে এই যে আবর্তনকালে তার হচ্ছে বিচ্যুতি ঘটতো, আবার ভিতরে চলে আসলো বিচ্যুতি ঘটতো। তাহলে এমন কোনো কিছুই ঘটে না। এই না ঘটার কারণ কি? না ঘটার কারণ হচ্ছে আমরা এখন দেখব সেটা কি। সেটা হচ্ছে, এটা কয় নম্বর প্রশ্ন? 4। পরমাণুর নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন আবর্তনকালে ধনাত্মক নিউক্লিয়াস ও ঋণাত্মক ইলেকট্রনের মাঝে কেন্দ্রমুখী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কি হয়? কার্যকর হয়। ঠিক আছে, কেন্দ্রমুখী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কি হয়? কার্যকর হয়। আবার ইলেকট্রনের ঘূর্ণনজনিত কারণে কি? ইলেকট্রনের ঘূর্ণনজনিত কারণে কেন্দ্র বহির্মুখী বল কার্যকর হয়। ঠিক আছে, নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল। ঠিক আছে, এগুলো সব মিশাই দাও, এগুলো সব কি করো? মিশাই ফেললাম। হ্যাঁ, নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্রমুখী বল ও কেন্দ্র বহির্মুখী বল পরস্পর কি থাকে? সমান থাকে। তাহলে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের জন্য কেন্দ্রমুখী। ঠিক আছে, কেন্দ্রমুখী কি? ওই যে স্থির বৈদ্যুতিক আধান ধনাত্মক ও ঋণাত্মক কি? ঋণাত্মক ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ, এই কক্ষপথের ইলেকট্রন। ঠিক আছে, নেগেটিভ ইলেকট্রন আর ধনাত্মক নিউক্লিয়াসের মাঝে কার্যরত কি? সেন্ট্রিফিউগাল এফসি কেন্দ্রমুখী বল, এফসি। ঠিক আছে, কেন্দ্রমুখী বল এফসি, কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। ঠিক আছে, আর ইলেকট্রনের ঘূর্ণনজনিত কারণে স্পর্শক বরাবর বাইরের দিকে এফ ই, এটা সি, এটা ই। ঠিক আছে, এতটুকু। এক্সটার্নাল ফোর্স কেন্দ্র বহির্মুখী বল। ঠিক আছে, তাহলে কেন্দ্রমুখী বল এফসি এর মান কেন্দ্র বহির্মুখী বল এফ ই এর মান পরস্পর কি থাকে? যে কোনো কক্ষপথে মানে ইলেকট্রনের জন্য এই দুইটা মান পরস্পর কি থাকে? সমান থাকে। ফলে এটা যে মানে বাইরের দিকে যেতে চায়, ভালো করে বুঝো, এটা যে মানে বাইরের দিকে যেতে চায় এটা ঠিক তত মানেই ভেতরের দিকে টানে। ফলে এই ইলেকট্রন সর্বদা একটা নির্দিষ্ট পথ বরাবরই কি করে? আবর্তনশীল থাকে। কখনো এর বাইরে ছিটকে যায় না, আবার ভেতরেও আসতে পারে না। বোঝা গেছে? অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স ইলেকট্রনের আকর্ষণজনিত কারণে, নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণজনিত কারণে যে সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ কেন্দ্রমুখী বল, এবং
ইলেকট্রনের ঘূর্ণনজনিত কারণে যে এক্সটার্নাল ফোর্সটা তৈরি হয় কেন্দ্র বহির্মুখী বল, সেটা পরস্পর সমান হওয়ার কারণে ইলেকট্রন না ভেতরে আসে না বাইরে যায়, এই জন্য ইলেকট্রনের কোনো রূপ কি হয় না, বিচ্যুতি হয় না। তাহলে এই প্রশ্নটা আমাদের কি হইলো, শেষ হলো। আবার ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল থাকে তখন কোনো শক্তি শোষণও করে না, আবার বিকিরণও করে না, ঠিক আছে। আবার 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 ইলেকট্রন নির্দিষ্ট নির্দিষ্ট কক্ষপথে কক্ষপথে আবর্তনকালে 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 কোনো শক্তি শোষণ বা বা বিকিরণ বিকিরণ করে না ফলে 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 ইলেকট্রনের 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 আবর্তনকালে কক্ষপথ হতে কোনো রূপ কি হয় না, কক্ষপথ বা শক্তি স্তর হতে কক্ষপথ হতে কোনো রূপ বিচ্যুতি বিচ্যুতি ঘটে না। বিচ্যুতি না ঘটার কারণ তাহলে কয়টা পেলাম, দুইটা। একটা কি, একটা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে যখন আবর্তনশীল থাকে তখন ইলেকট্রনের ঘূর্ণনজনিত কারণে যে কেন্দ্র বহির্মুখী বল তৈরি হয়, আর নিউক্লিয়াস ও ইলেকট্রনের হচ্ছে আধানজনিত কারণে যে কেন্দ্রমুখী আকর্ষণ বল তৈরি হয়, এই আকর্ষণ বল আর যে বহির্মুখী যে এক্সটার্নাল বল, তাহলে কেন্দ্রমুখী সেন্ট্রিফিউগাল ফোর্স আর এক্সটার্নাল ফোর্স, এই দুইটা বলের মান পরস্পর সমান হওয়ার কারণে একে অপরকে কি করে দেয়, ক্যান্সেল করে দেয়। এই কারণে ইলেকট্রন একটা নির্দিষ্ট পথে কি করতে পারে, ঘুরতে পারে, না এর বাইরে যায় না এর ভিতরে আসে, না বাইরে যায় না ভেতরে আসে, না বাইরে যায় না ভেতরে আসে, দুই দিক থেকে টানাটানি সমান। এই ইলেকট্রন এই পথ বরাবরই কি হয়, ঘুরতে থাকে, এই পথ বরাবরই কি হয়, ঘুরতে থাকে, এই পথ বরাবরই কি হয়, ঘুরতে থাকে, ঠিক আছে। আরেকটা কি, এই ইলেকট্রন যখন এই কক্ষপথে ঘোরে তখন কোনো শক্তি নেয়ও নাই, কোনো শক্তি দেয়ও না, যেহেতু এটা একটা নির্দিষ্ট মানের শক্তি এবং এই ইলেকট্রন সেই শক্তি কি করে আছে, বজায় করে আছে। বোঝা গেছে? মনে করে নাও একটা কিসের মতো, লেভেল। লেভেল বুঝো, এই যে অনেকগুলো লেভেল। এখন দেখা গেল ঠিক আছে, খুব সহজে যদি বুঝাই তাহলে ধরো এটা একটা থার্মোমিটার, ঠিক আছে, থার্মোমিটার। তো থার্মোমিটারের ভিতরে পারদ থাকে না, পারদ একটা নির্দিষ্ট তাপমাত্রা যতক্ষণ বজায় থাকবে পারদের স্তম্ভের লেভেল ততটুকু, মানে যতক্ষণ পর্যন্ত ওই তাপমাত্রা বজায় থাকবে, তাহলে এই নির্দিষ্ট তাপমাত্রায় পারদ স্তম্ভ এই দাগেই থাকবে। তাপমাত্রা যতক্ষণ চেঞ্জ না হবে এই দাগ থেকে না উপরে যাবে না নিচে আসবে, বুঝো নাই? তো ওইরকম একটা নির্দিষ্ট শক্তি যতক্ষণ পর্যন্ত ধারণ করে থাকবে ইলেকট্রন ততক্ষণ পর্যন্ত এই পথে কি করবে, মেনটেন করবে। এর থেকে শক্তি বেশি হয়ে যদি মনে করো এই শক্তি অর্জন করতে পারে, তাহলে ইলেকট্রন এখান থেকে এখানে যাবে, বোঝা গেছে, এখান থেকে এখানে যাবে। অথবা এর নিচে যদি আরো কক্ষপথ থাকতো তাহলে শক্তি বিকিরণ করে, একটা নির্দিষ্ট মানের শক্তি বিকিরণ করে এখানে আসতে পারতো। কিন্তু এই শক্তি শোষণ আর বিকিরণ ইলেকট্রন নিজে করে না, কখনো নিচ থেকে করে না, যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে শক্তি প্রদান করা না হবে এরকম কোনো ঘটনা ঘটে না। তো এই তো ছিল আমাদের হচ্ছে 4 নম্বর প্রশ্ন। পাঁচ নাম্বার কি বলছে? 5 নাম্বার বলছে পারমাণবিক বর্ণালী সৃষ্টির কারণ। এটাও কিন্তু নিলস বোরের পারমাণবিক বর্ণালী সৃষ্টির কারণ, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে পারমাণবিক বর্ণালীর অপর নাম আবার রেখা বর্ণালী। পারমাণবিক বর্ণালীর অপর নাম কি? পারমাণবিক বর্ণালীর অপর নাম কি? অপর আরেকটা নাম হচ্ছে রেখা বর্ণালী। কি বর্ণালী? রেখা বর্ণালী। তো রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী সৃষ্টির আমরা কি করব? কারণ করব, ঠিক আছে। তো নিলস বোর, তাহলে নিলস বোরের পরমাণু মডেলের প্রস্তাবনা, নিলস বোরের পরমাণু মডেলের প্রস্তাবনা অনুসারে কোনো নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন আবর্তনকালে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু বাহ্যিক শক্তি প্রদান বা যোগান দেওয়া হলে ইলেকট্রনটি
নির্দিষ্ট মানের প্রদান করা হলে ইলেকট্রনটি নির্দিষ্ট মানের শক্তি শোষণ করে উচ্চ শক্তির অস্থায়ী উত্তেজিত অবস্থা উচ্চ শক্তির অস্থায়ী উত্তেজিত অবস্থা প্রাপ্ত হয় শক্তির উৎস অপসারণে ইলেকট্রন পুনরায় শক্তি কি করে বিকিরণ করে নিম্ন শক্তির স্থায়ী অবস্থা প্রাপ্ত হয়। ঠিক আছে, ইলেকট্রন বাহ্যিক প্রদানকৃত শক্তির শোষণ বা বিকিরণ তরঙ্গ আকারে রেডিয়েশন রূপে করে। ফলে উক্ত তরঙ্গ বা রেডিয়েশনের কম্পাঙ্ক যদি কোনো দৃশ্যমান আলোর আলোক কম্পাঙ্কের বা তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরে হয় তবে তা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ বা রং বর্ণের কি করে সৃষ্টি করে যাকে নিলস বোর বর্ণালী নামে অভিভূত করেন। ঠিক আছে, এই তো শেষ। তাহলে খুব ছোট্ট করে যদি বলি, এই মনে করো এটা একটা মৌলের পরমাণু। ঠিক আছে, এই পরমাণুটা কার ধরে নিলাম, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা নিউক্লিয়াস। তাহলে একটা ইলেকট্রনকে বাইরে থেকে আমি কি দিলাম, বাইরে থেকে আমি শক্তি যোগান দিলাম, বাইরে থেকে আমি কি দিলাম, শক্তি যোগান দিলাম, বাইরে থেকে আমি কি দিলাম, শক্তি যোগান দিলাম। শক্তি কি আকারে যোগান দিলাম, ধরো তরঙ্গ আকারে যোগান দিলাম। এই শক্তি কি করবে, নির্দিষ্ট মানের শক্তি কি করবে, শোষণ করবে। ভালো করে বুঝুন, এটা হচ্ছে নিম্ন শক্তির স্তর, নিম্ন শক্তির শক্তি স্তরকে কি বলে, গ্রাউন্ড স্টেট। কি বলে, গ্রাউন্ড স্টেট। ঠিক আছে, এবার ইলেকট্রনটা নির্দিষ্ট মানের শক্তি শোষণ করে কোথায় যাবে, উচ্চ শক্তির শক্তি স্তরে, যেখানে আসলো। ঠিক আছে, এখানে আসলো, এটা হচ্ছে উচ্চ শক্তির শক্তি স্তর। এই উচ্চ শক্তির শক্তি স্তরকে বলা হয় এক্সাইটেড স্টেট। কি বলে, এক্সাইটেড স্টেট। এবং এটা অস্থায়ী, এটা কখনো স্থায়ী নয় ইলেকট্রনের জন্য। আর এই গ্রাউন্ড স্টেট হচ্ছে স্থায়ী, এটা হচ্ছে স্থায়ী, এটা অস্থায়ী। এখানে আমি কি লিখে দিলাম, অস্থায়ী। এখানে ইলেকট্রন কখনোই স্থায়ী ভাবে থাকতে পারে না। আর এটা হচ্ছে স্থায়ী, এটা ইলেকট্রনের জন্য স্থায়ী অবস্থা। বোঝা গেছে, স্থায়ী ভাবে থাকতে পারে। তাই বাহ্যিক শক্তি, এটা হচ্ছে বাহ্যিক শক্তি। এটা কি বাহ্যিক শক্তি, বাইরে থেকে প্রদানকৃত শক্তি, ইলেকট্রন নিজে নেয় নাই, বাহ্যিক শক্তি। এবার যতক্ষণ শক্তি দেওয়া হয়েছে ততক্ষণ ইলেকট্রন উত্তেজিত অবস্থায় বা উত্তেজিত শক্তি স্তরে কি করেছে, অবস্থান করেছে। বাহ্যিক শক্তির উৎস যখনই আমরা কি করব, অপসারণ করব, বাহ্যিক শক্তির উৎস কি করে ফেললাম, অপসারণ করলাম, তখন ইলেকট্রন পুনরায় কি করবে, শক্তি বিকিরণ করতে করতে কোথায় আসবে, এই গ্রাউন্ড স্টেটে ফেরত আসবে। তাহলে এই যে শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ, এই দুই সময় কি হয়, দুই সময়ই
তরঙ্গ আকারে বা কম্পাঙ্ক বা রেডিয়েশন আকারে করে, ঠিক আছে। এই কারণে তাহলে এটা এই নিম্ন শক্তির শক্তি স্তরের শক্তির মানকে যদি আমি E1 এবং উচ্চ শক্তির শক্তি স্তরের শক্তির মানকে যদি আমি কি ধরি, E2 ধরি, তাহলে এই দুই শক্তি স্তরের মাঝে একটা কি আছে, শক্তির পার্থক্য আছে, যাকে আমরা বলছি ডেলি। এই ডেলি এর মানটা কত হবে? এই ডেলি এর মানটা হবে E2 উত্তেজিত মাইনাস, তাহলে গ্রাউন্ড স্টেট, উত্তেজিত থেকে গ্রাউন্ড স্টেটের শক্তি বাদ দিলেই পাবো। এই মানটা কত হবে? এইচ নিউ, অর্থাৎ ওই যে শোষিত অথবা বিকিরিত আলোক শক্তির তরঙ্গর যদি আমি শক্তি নির্ণয় করি, তাহলে তরঙ্গের শক্তি ইকুয়াল টু এইচ নিউ, প্লাঙ্কের ধ্রুবক আর কম্পাঙ্ক, আলোক কম্পাঙ্ক বা আলোক তরঙ্গ, ঠিক আছে। তাহলে এইচ নিউ, তাহলে ডেলি ইকুয়াল টু কি হলো? এইচ নিউ। এখান থেকে এইচ ইকুয়াল টু সি ভাগ কি হয়? ল্যামডা, যেহেতু নিউ ইকুয়াল টু আবার সি ভাগ ল্যামডা। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আলোক তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গের বৈশিষ্ট্যই হচ্ছে ল্যামডা, বোঝা গেছে? তরঙ্গের বৈশিষ্ট্যই হচ্ছে ল্যামডা। এখন ভালো করে বুঝো, এই ল্যামডা যদি দৃশ্যমান আলোক পরিসরে হয়, তাহলে এখানে একটা বৈশিষ্ট্যপূর্ণ উজ্জ্বল আলোক প্রভা বা রেখা কি হবে বা বর্ণ কি হবে? সৃষ্টি হবে, যাকেই বলা হচ্ছে বর্ণালী, বোঝা গেছে? যাকেই বলা হচ্ছে কি? বর্ণালী। তাহলে এটাই হচ্ছে বর্ণালী সৃষ্টির বা এক কথায় চিত্র হবে কি? রেখা বর্ণালী। চিত্র লিখে কি লিখতে পারবো? রেখা বর্ণালী। চিত্র কি? রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী, ঠিক আছে। রেখা বর্ণালী, চিত্রে কি লিখতে পারবো? রেখা বর্ণালী। শেষ। এখানে এইটুকু লিখবা, এখানে এটা দিয়ে লিখবা যে এটা যদি দৃশ্যমান আলোক পরিসরে হয়, বাকি কথা লিখাই আছে উপরে। এখন জাস্ট এই চিত্রের সাথে এটা বর্ণনাটা একটু মিলাই নাও, তাহলেই হবে, বোঝা গেছে? তো এই তো ছিল আমাদের এই 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্ন আমরা কি সাইডে লিখেছিলাম, এবং এই প্রশ্নের বাইরেও আরো আনুষঙ্গিক কি প্রশ্ন হইতে পারে সেটা আমরা কি করেছি, এখানে পড়ে নিয়েছি, ঠিক আছে। এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে, এরকম ধরো বলে দিল যে 500 ন্যানোমিটার বা 380 ন্যানোমিটার বা হচ্ছে 5000 আর্মস্ট্রং, এরকম বলে দিতে পারে তরঙ্গ দৈর্ঘ্যের, ঠিক আছে। এরকম প্রশ্ন আসতে পারে যে তরঙ্গ দৈর্ঘ্যের বা তরঙ্গের শক্তি নির্ণয় করো, এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, কেমন প্রশ্ন এখান থেকে আরেকটা হইতে পারে বললাম এখনই। ধরো বললো তোমাকে এটা হচ্ছে এক্সট্রা নিয়ে নাও, এক্সট্রা মানে এই টপিক থেকে এক্সট্রা, এই যে বর্ণালী সৃষ্টির কারণ থেকেই এক্সট্রা একটা প্রশ্ন আমি এখানে তোমাদেরকে পড়াই দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে এরকম, আমরা যদি মনে করি যে এরকম দিল 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তির মান কত? 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তির মান কত? তো শক্তির মান ইকুয়াল টু আমরা কি করলাম এখনই? এইচ নিউ, এইচ সি ভাগ ল্যামডা। এখানে তাহলে কি দেওয়া আছে? এই 500 ন্যানোমিটার, এটা কি তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডার মান কত? 500 ন্যানোমিটার। ন্যানোমিটারকে মিটার করলে 500 ইন্টু 10⁻⁹ মিটার, ঠিক আছে। শেষ। সি আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এখানে মান বসাই দিব, ক্যালকুলেটর চাপ দিব, যেটা আসবে সেটা কিসে বসাই দিব, তাহলে 6.626 ইন্টু 10⁻34, ঠিক আছে, ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই হচ্ছে ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 500 ইন্টু 10⁻⁹, ঠিক আছে, 10⁻⁹। এখন যেটা হবে, এখানে ছিল জুল সেকেন্ড, এখানে ছিল মিটার পার সেকেন্ড, সেকেন্ড বিদায়, তাহলে জুল মিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে মিটার, তাহলে এটা হচ্ছে জুল সেকেন্ড, ঠিক আছে। উপরে ছিল জুল সেকেন্ড, মিটার পার সেকেন্ড, সেকেন্ড বিদায়, জুল থাকলো, মিটার থাকলো, জুল মিটার থেকে মিটার বাদ, তাহলে কি থাকে? জুল থাকে। বুঝিনি মনে হয় নাকি? আমরা যেটা করলাম, এখানে একক থাকে একটা জুল সেকেন্ড, আর একটা থাকে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, আর নিচে থাকে হচ্ছে মিটার। তাহলে এই যে সেকেন্ড আর পার সেকেন্ড বিদায়, মিটার বিদায়, শুধু জুল থাকলো, তাই আমরা এখানে লিখে দিব উত্তরে কি এত জুল অ্যান্সার। যেটা আসবে সেটা ক্যালকুলেটরে চাপ দিলে যেটা আসবে সেটার সাথে কি জুল একক হবে, জুল শক্তির একক জুল হয়। কেমনে আসলো সেটা এখানে নিচে পাশে দেখাই দিছি। এটার একক জুল সেকেন্ড, এটার একক মিটার পার সেকেন্ড, এটার একক মিটার কাটা, সেকেন্ড পার সেকেন্ড কাটা, তাহলে আমাদের 4 ইন্টু 10⁻⁻⁹ 4.0 ইন্টু 10⁻⁻⁹ জুল, শেষ অ্যান্সার। এটাই হওয়ার কথা, বুঝা গেল? তাহলে আমাদের অনুধাবকমূলক আমরা যে 5টা প্রশ্ন নিয়েছিলাম, কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস করতে পারে, 500 জায়গায় ধরো বললো 5000 আর্মস্ট্রং, কি বললো? 5000 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলোর, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোর শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট
বিশিষ্ট আলোর শক্তির মান কত? 5000 আর্মস্ট্রং। ঠিক আছে, 5000 আর্মস্ট্রং। এবার ল্যামডার মান কত? 5000 কি হবে? আর্মস্ট্রং দেওয়া আছে। 5000 আর্মস্ট্রংকে মিটারে পরিণত করলে 5000 ইন্টু 1 আর্মস্ট্রং সমান 10⁻10 মিটার, যা সে এতটুকুই পার্থক্য। তাহলে এখানে কত হবে? এখানে হবে 10⁻10, 10⁻10, যা ছিল সবই সেম। ঠিক আছে, যা ছিল সবই কি সেম। তাহলে এখানে 10⁻10, 10 গেলে উপরে, ঠিক আছে 10 গেল এক বেশি, তাহলে এখানে 18 আসবে, জাস্ট এটাই মান, সবই ঠিক থাকবে। এটা সম্ভবত 18 হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা 18 হবে। কত হবে? 18 হবে, 18 হবে। কি করলাম? এটার উপরে তুলো, তাহলে 10⁻, এটা কত প্লাস, কত হবে? এটা 10⁻, হচ্ছে হ্যাঁ প্লাস, তাহলে 10⁻, এটা 10 আর 10⁻8, তাহলে 10⁻18, 34 থেকে বাদ দাও, তাহলে থাকে 14 মতো। আর এই দিকে গুণ গুণ টুন করলে মান আসবে, যার ফলে মানটা কত হওয়ার কথা? 18 হওয়ার কথা, যদি ভুল না হয়। ঠিক আছে, তারপর তোমরা ক্যালকুলেটর মেরে দেখো, আমি তো মুখে মুখে হিসাব করলাম, তবে আমার বিশ্বাস 10⁻18 হবে। তো এই ছিল আমাদের এই 5টা প্রশ্ন। এখন আমরা আরো কিছু প্রশ্ন কি করব? তুলবো। পাঁচ হয়েছিল, এখানে 6। রাদারফোর্ডের পরমাণু পরমাণু মডেলের প্রধান তিনটি সাফল্য বা সীমাবদ্ধতা। তারপরে আচ্ছা, এখানে রাদারফোর্ডের এখানে বোরো দিতে পারে। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলের জায়গায় বোরো থাকতে পারে। 7 নম্বর হচ্ছে অরবিট ও অরবিটালের মধ্যে। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলকে রাদারফোর্ডের পরমাণুর মডেলকে নিউক্লিয়ার বা সোলার সিস্টেম মডেল বলা হয় কেন? ব্যাখ্যা করো। 8 হচ্ছে অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য। অরবিটালের মধ্যে কি লিখো? পার্থক্য লিখো। অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই তো ছিল আমাদের পরমাণু মডেল। তাহলে পরমাণু মডেল সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল এখানে কি হলো? শেষ হলো। এবার অরবিটালের মধ্যে কি লিখো? পার্থক্য লিখো। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। কি এরপর থেকে যে টপিক সেগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের কি নীতি? ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে কি কি একটু আগে যেগুলো করছিলাম সেগুলো কি নিয়ে? এগুলো হচ্ছে পরমাণুর মডেল। ঠিক আছে, একটু আগে যে টপিকগুলো থেকে যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে পরমাণুর মডেল। এবার এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। ঠিক আছে, যেমন 9 হচ্ছে আউফবাউ নীতিকে n+l এর নীতি বলা হয় কেন? ঠিক আছে, ব্যাখ্যা করো। তারপর 10 হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম কি নয়? প্রযোজ্য নয় কেন? হুন্ডের নিয়ম প্রযোজ্য নয় কেন? তারপরে 11 নাম্বার ধরো বলে দিল 3D ও 4s অরবিটালের মধ্যে কোনটির শক্তি অধিক এবং কেন? কোনটির শক্তি অধিক? ঠিক আছে, কোনটির শক্তি অধিক? 12 নম্বর পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D অরবিটালে না গিয়ে 4s-এ যায় কেন? 13 নম্বর এখানে পটাশিয়ামের জায়গায় আর অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, যেমন পটাশিয়ামের জায়গায় কপারের আবার কত হবে? কপারের শেষ ইলেকট্রনটি, ঠিক আছে, বা এখানে হচ্ছে কপার অথবা ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী। ব্যাখ্যা করো। ঠিক আছে, 14 নম্বর 2D, ঠিক আছে, 2D 3F
তারপর 1p অরবিটাল, অরবিটাল সম্ভব নয় কেন, সম্ভব নয় কেন। ঠিক আছে, আর কিছু আছে অরবিটাল নিয়ে, অরবিটাল সংক্রান্ত বা হচ্ছে ঠিক আছে। এই তো ইলেকট্রন বিন্যাসের নীতি নিয়ে আমাদের, ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে আমাদের নিম্নোক্ত প্রশ্নগুলো আমাদের কি করতে হবে, করতে হবে। বুঝা গেল? তো উক্ত প্রশ্নগুলোর পূর্ণাঙ্গ সমাধান পেতে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল কেমিস্পার্ক বিডিতে তোমরা কি করো, চোখ রাখো অথবা ফলো করো। সেখানে তোমরা পূর্ণাঙ্গ সমাধান একটা নির্দিষ্ট ভিডিওতে পেয়ে যাবা। আমি লিংক কমেন্ট বা হচ্ছে কমেন্টের মাধ্যমে বা এই হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে বা কমেন্টে আমি কি করে দেবো, অ্যাড করে দেবো। ওখান থেকে তোমরা সরাসরি কি করতে পারবা, পূর্ণাঙ্গ অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়ের শর্ট কোশ্চেন অ্যানালাইসিস বা প্রশ্ন অ্যানালাইসিসে কি ধরনের প্রশ্ন হইতে পারে তার পূর্ণাঙ্গ যে রূপরেখা বা পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমরা ধারাবাহিকভাবে কেমিস্পার্ক বিডি চ্যানেলে মাধ্যমে কি করতে পারবা, নিতে পারবা। কেমিস্পার্ক বিডিতে খুবই যত্ন সহকারে, খুবই সুন্দর করে গুচ্ছিত আকারে কি করা হচ্ছে, তোমাদেরকে তোমাদের রসায়ন ভীতি এবং অধ্যায় ভিত্তিক বেসিক যে কনসেপ্ট এগুলো ক্লিয়ার করা হচ্ছে দেরি না করে। তাই ভাইয়ারা তোমরা দেরি না করে দ্রুত কি করো, ফলো করো, শেয়ার করো, সংযুক্ত হও অথবা সাবস্ক্রাইব করো কেমিস্পার্ক বিডি চ্যানেলটাকে, এবং নিজের প্রস্তুতি ও রসায়ন ভীতি দূর করে অধিক মার্ক, পরীক্ষায় অধিক মার্ক অর্জনে কয়েক ধাপ কি থাকো, অন্যদের থেকে এগিয়ে থাকো। ঠিক আছে? তো তোমাদের জন্য যারা ফলো করবা তাদের জন্য শুভকামনা, যারা করবে না তাদের জন্য শুভকামনা। আমি চাই যে তোমরা শিখো, তোমরা পড়ো, তোমরা জানো, এটাই আমার চাওয়া। পড়াশোনায় ফিরতে হবে। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান তিনটি কি, সাফল্য বা সীমাবদ্ধতা। তাহলে যদি আমি রাদারফোর্ডের সাফল্য বলি, ধরো আমরা নিলাম রাদারফোর্ডের সাফল্য। রাদারফোর্ডের সাফল্য এটা কত নম্বর প্রশ্ন ছিল? 6। কি ছিল রাদারফোর্ডের সাফল্য? এক হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রিকা বা নিউক্লিয়াসের কি আবিষ্কার, কি হচ্ছে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, এবং পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই কি ছিল, খুবই নগণ্য। তারপরে 3, পরমাণু চার্জ বা আধান নিরপেক্ষতার ব্যাখ্যা 4। ঠিক আছে, পরমাণুর চার্জ বা আধান নিরপেক্ষতার ব্যাখ্যাই তো। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের 3টা সাফল্য আমরা লিখে ফেললাম। যদি সীমাবদ্ধতা বলতো, তাহলে সীমাবদ্ধতা মানে দুইটাই বলবে আমি বলছি না, যে কোনো একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে। সীমাবদ্ধতা, প্রথম সীমাবদ্ধতা কি, ম্যাক্সওয়েলের চৌম্বক তত্ত্বের, তড়িৎ চৌম্বক তত্ত্বের বা তাড়িত চৌম্বক তত্ত্বের বিরোধিতা। 2 হচ্ছে চার্জ নিরপেক্ষ বা চার্জহীন গ্রহের সাথে চার্জযুক্ত ইলেকট্রনের তুলনা। 3 হচ্ছে বর্ণালী সৃষ্টির সম্পর্কে কোনো ধারণা
প্রদান করতে পারে না। ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তর সম্পর্কে সঠিক ধারণা প্রদানে প্রদান করতে পারে না। ঠিক আছে, 4টা লিখে দিলাম 5টার জায়গায়। তো এই ছিল হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের সাফল্য ও সীমাবদ্ধতা। ঠিক আছে, এখানে প্রশ্ন হইতে পারে বোর মডেলেরও সাফল্য ও সীমাবদ্ধতা। ঠিক আছে, একই প্রশ্ন, শুধু রাদারফোর্ডের জায়গায় কি থাকবে, বোর মডেলের সাফল্য ও সীমাবদ্ধতা। অনেক সময় রাদারফোর্ড ও কি বলে, রাদারফোর্ড ও বোর মডেলের মধ্যে তুলনা করতে বলে, বোর মডেলের মধ্যে কি করতে বলে, তুলনাও করতে বলে। এই ধরনের প্রশ্নেও দেখা যায় রাদারফোর্ড ও বোর মডেলের মধ্যে তুলনা, এই প্রশ্নটাও অনেক সময় কি দেখা যায় বা পাওয়া যায়। বোঝা গেল? তাহলে হচ্ছে কি বললো, বোর মডেলের কি সাফল্য। তো বোর মডেলের সাফল্য কি, বোর মডেলের সাফল্য কি, 1 নম্বর সাফল্য হচ্ছে শক্তি স্তর সম্পর্কে সঠিক, শক্তি স্তর সম্পর্কে সঠিক ধারণা কি করেন, প্রদান করেন। 2 হচ্ছে বা শক্তি স্তর যে স্থির কক্ষপথ, এটা তিনি কি করেন, নির্ধারণ করেন। ঠিক আছে, শক্তি স্তর বা স্থির কক্ষপথ সম্পর্কে সঠিক ধারণা কি করেন, প্রদান করেন। তারপরে কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং এর মান এইচ ভাগ 2 পাই এর অখণ্ড গুণিতক ধারণাটি সম্পূর্ণ সঠিক। ঠিক আছে, সঠিক। 3 হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর বা বর্ণালী সৃষ্টির কারণ ব্যাখ্যায় সক্ষম। তাহলে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেন, কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা যে এইটা সম্পূর্ণ সঠিক ধারণা। কিন্তু এটা কোথা থেকে পাই সেটা তিনি ব্যাখ্যা করেন নাই, এটা একটু ভুল। ঠিক আছে, এটা হচ্ছে সাফল্য। এবার সীমাবদ্ধতা হচ্ছে বোর স্থির কক্ষপথ বা শক্তি স্তর, স্থির কক্ষপথ বা শক্তি স্তরকে দ্বিমাত্রিক ভাবে কি করেন, দ্বিমাত্রিক ভাবে উপস্থাপন করেন, কিন্তু বাস্তবেতা কি ছিল, ত্রিমাত্রিক ছিল। কিন্তু বাস্তবে শক্তি স্তর বা হচ্ছে কক্ষপথ ত্রিমাত্রিক স্থান। ত্রিমাত্রিক ধারণা। 2 হচ্ছে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করেন, বর্ণালী ব্যাখ্যায় সক্ষম হন। কিন্তু একাধিক ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। 3 রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী। রেখা বর্ণালীতে অসংখ্য সূক্ষ্ম রেখা পাওয়ার কারণ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। এবং 4 লিখতে পারো, কৌণিক ভরবেগের মান নির্দিষ্ট এবং তা h/2 পাই এর
অখণ্ড অখণ্ড গুণিতক তার সঠিক সঠিক বা স্পষ্ট কারণ বলতে ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে, এই তো ছিল হচ্ছে সাফল্য আর সীমাবদ্ধতা। কার জন্য? বোরের পরমাণু মডেলের জন্য। যারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো সলভ করেছে তারা এগুলো সব প্রশ্নই পারার কথা। ঠিক আছে, আর যদি না করে থাকো তাহলে তো আর কিছু করার নাই। ক্লাসগুলো করলে বুঝবা, না করলে তো আর বুঝবা না যে এখানে কি পড়ানো হয়েছিল। এবং এগুলো প্রশ্ন তাদের জন্য চুক্তিকা ব্যাপার। রাদারফোর্ডের পরমাণু মডেলকে, ঠিক আছে, রাদারফোর্ড, তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে যদি নিউক্লিয়ার, তাহলে এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে রাদারফোর্ডের পরমাণু পরমাণু মডেল মডেল কি সম্পূর্ণ ও সঠিকভাবে সঠিকভাবে ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেলে সম্পূর্ণ ও সঠিকভাবে রাদারফোর্ড ধনাত্মক ধনাত্মক চার্জযুক্ত চার্জযুক্ত কেন্দ্রিকা বা বা নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ধারণা ধারণা প্রদানে প্রদানে সক্ষম হন। তাই রাদারফোর্ডের ফোর্ডের পরমাণু মডেলকে রাদারফোর্ডের পরমাণু মডেলকে নিউক্লিয়ার নিউক্লিয়ার মডেলও বলা হয়। ঠিক আছে, যেহেতু নিউক্লিয়াস সম্পর্কে রাদারফোর্ড সর্বপ্রথম সঠিকভাবে এবং সম্পূর্ণভাবে ধারণা দিতে সক্ষম হয়, তাই রাদারফোর্ডের পরমাণু মডেলকেই নিউক্লিয়ার মডেল বলা হয়। আবার আবার রাদারফোর্ড রাদারফোর্ড ফোর্ড পরমাণুর ঋণাত্মক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে তাহলে রাদারফোর্ড পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এর নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন ব্যাখ্যায় সৌরজগতের গ্রহের সাথে কি করেন? গ্রহের সাথে তুলনা করেন। ঠিক আছে, সৌরজগতের গ্রহের সাথে কি করেন? তুলনা করেন। জগতে ঘূর্ণীয়মান গ্রহের ন্যায় ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি থাকে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল। যেহেতু রাদারফোর্ড পরমাণুর ইলেকট্রন ঘূর্ণন ব্যাখ্যায় সৌর সিস্টেমের সাথে তুলনা করেন, তাই রাদারফোর্ডের এই মডেলকে সোলার সিস্টেম মডেলও বলা হয়।
কি বলা হয়, সোলার সিস্টেম মডেলও বলা হয়। এটা আসতে পারে অথবা এটা আসতে পারে, আবার দুইটা একসাথেই আসতে পারে, ইচ্ছা। বোঝা গেছে? তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সোলার সিস্টেম মডেল বা নিউক্লিয়ার মডেল বলা হয়, এটাই আমরা কি করলাম, পড়ে ফেললাম। এবার অরবিট আর অরবিটাল, অরবিট আর অরবিটাল, ঠিক আছে, অরবিট আর অরবিটাল। অরবিট মানে শক্তি স্তর, অরবিটাল মানে উপশক্তি স্তর। আমরা অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য, এটা কয় নম্বর, 8 নম্বর, ঠিক আছে। অরবিট ও অরবিট ও ও অরবিটালের 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 কি পার্থক্য, পার্থক্য, ঠিক আছে, অরবিট ও অরবিটালের পার্থক্য। তোমরা চাইলে এভাবে লিখতে পারো, অরবিট দেন অরবিটাল, আমি এখানে লিখলাম, ঠিক আছে, যে উপরে দিলাম অরবিট, অরবিট, অরবিট মানে শক্তি স্তর বা কক্ষপথ, শক্তি স্তর বা কক্ষপথ, কক্ষপথ, ঠিক আছে। আর এখানে লিখলাম, এখানে লিখলাম অরবিটাল, অরবিটাল, অরবিটাল বা উপশক্তি স্তর, উপশক্তি স্তর বা হচ্ছে উপকক্ষপথ, ঠিক আছে। এবার কি করব, অরবিট কাকে বলে, ঠিক আছে, পরমাণুতে, পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, কেন্দ্র করে যে স্থির মানের বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তনশীল, আবর্তনশীল থাকে, আবর্তনশীল থাকে, তাকে তাকে কি বলে, অরবিট বা শক্তি স্তর বলে, অরবিট বা শক্তি স্তর বলে, ঠিক আছে। এখানে কি লিখবো, পরমাণুর যে ত্রিমাত্রিক স্থানে, যে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন মেঘ পাওয়ার বা খুঁজে পাওয়ার সম্ভাবনা, পাওয়ার সম্ভাবনা 90 to 95% তাকে অরবিটাল বলে বা উপশক্তি স্তর বলে। 2, অরবিট, অরবিট দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক ধারণা, আর অরবিটাল হচ্ছে, অরবিটাল ত্রিমাত্রিক ধারণা, ঠিক আছে। 3, অরবিট কে এন দ্বারা প্রকাশ করা হয়, n equal to 1 হলে কে সেল, n equal to 2 হলে এল সেল, n equal to 3 হলে এম সেল, n equal to 4 হলে এন সেল, ঠিক আছে। এগুলো সব বড় হাতের। এভাবে চলতে থাকবে। আর যদি আমরা এখানে লিখি 3, অরবিটাল, অরবিটালকে, অরবিটালকে, আচ্ছা এখানে এভাবে অরবিটকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন না লিখে কি লেখা যায়, প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা, কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ বা নির্দেশ করা যায়, ঠিক আছে। এই এন এর পরিবর্তে এটা লেখা যায়, এন এর পরিবর্তে এটা লেখা যায়, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর অরবিটালকে সহকারী, সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা দ্বারা, সংখ্যা দ্বারা কি করা যায়, প্রকাশ, প্রকাশ করা যায়, ঠিক আছে, প্রকাশ করা যায়, প্রকাশ করা যায় কাকে, অরবিটালকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল এর মান 0 হলে এস, নাকি এল এর মান 1 হলে পি, এগুলো ছোট হাতের, এল এর মান 2 হলে ডি, ডি, আর এল এর মান 3 হলে কি, এফ, অরবিটাল হয়, ঠিক আছে। যে কোনো অরবিটে, যে কোনো শক্তি স্তরে বা অরবিটে, অরবিটে সর্বোচ্চ, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হয়, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ইকুয়াল টু 2n স্কয়ার। আর যে কোনো অরবিটালে, এটার 4, ঠিক আছে, এখানকার 4টা এখানে লিখে দিলাম, এটা 4, 4 কি, অরবিটালের, অরবিটালে, অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ধারণ ক্ষমতা, ক্ষমতা ইকুয়াল টু 2l
প্লাস 1 সাথে 2 হবে, 2 ইন্টু 2l প্লাস 1। ঠিক আছে, এই চারটা কোথাকার? এখানকার, এখানে জায়গা নাই তো তাই এখানে লিখলাম। ঠিক আছে, এই তো এটি হচ্ছে কার? অরবিটের। এটি কার? অরবিটালের। তোমরা পাশাপাশি মাঝে লাইন টেনে দিয়ে এক পাশে অরবিট এক পাশে অরবিটাল দিয়ে এটি লিখলেও হবে। বুঝা গেছে? এই ছিল অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য। এখন যেটা হইলো যে আমাদের আমাদের পরমাণু মডেল সংক্রান্ত যত শর্ট কোশ্চেন ছিল বা যত ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা হোক 2 মার্কের অনুধাবনমূলক অথবা প্রয়োগমূলক, সকল কিছু আমরা কি করছি? মোটামুটি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, মোটামুটি না, পূর্ণাঙ্গভাবে আলোচনা করে ফেলেছি। এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রায় প্রায় কত? প্রায় 0 বা প্রায় 1%-এর নিচে। যা পড়াইছি এর মধ্যেই থাকবে। তাহলে আমাদের কি শেষ হলো? পরমাণু মডেল সংক্রান্ত যত শর্ট প্রশ্ন ছিল সবগুলোই, বা প্রয়োগ উচ্চতর প্রয়োগমূলক প্রশ্ন যেগুলো আসতে পারে, সেগুলো কি করলাম? শেষ করে ফেললাম। তো অনুধাবনমূলক প্রশ্ন, ইলেকট্রন বিন্যাস নীতির ওপর কি কি ধরনের অনুধাবনমূলক প্রশ্ন হয় আমরা এটা শুরু করব। ঠিক আছে, দেখো প্রশ্নগুলো কি বলছে। আফবাউ নীতিকে n প্লাস l এর নীতি বলা হয় কেন? বা আফবাউ নীতি n প্লাস l এর নীতির প্রতিফলন। n প্লাস l এর নীতির প্রতিফলনকে আফবাউ নীতি ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে ns অরবিটালে হুন্ডের নীতি বা নিয়ম প্রযোজ্য নয় কেন? এটা একটু অ্যাডভান্স তোমাদের জন্য, তারপর আমি লিখে রাখছি। তারপরে যে 2d 3f 1p অরবিটাল সম্ভব নয়, এটা আসলে এখান থেকেও ইলেকট্রন বিন্যাসের নীতি থেকেও করা যায়, আবার এটাকে কোয়ান্টাম সংখ্যার মধ্যেও ধরা যায়। ঠিক আছে, এই প্রশ্নটাকে 3d ও 4s অরবিটালের মধ্যে কোনটির শক্তি অধিক? আমি বলছি না এটাই থাকবে, আমি এরকম থাকতে পারে 3d এর জায়গায় হয়তো 4d, 4s এর জায়গায় 5s, অথবা 4f আর 6s, 4f আর 6s এর মধ্যে কোনটির শক্তি বেশি, মানে এরকম দুইটা অরবিটাল বলে দিবে। ঠিক আছে, দুইটা অরবিটাল বলে দেওয়া থাকবে, ওই দুইটা অরবিটালের মধ্যে কোনটার শক্তি অধিক, এরকম প্রশ্ন করতে পারে। তারপরে হচ্ছে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? কারণ পটাশিয়াম না দিয়ে এখানে দিতে পারে হচ্ছে সিজিয়াম। সিজিয়ামের হচ্ছে 37তম ইলেকট্রনটি 3d এর জায়গায় 5d 4d, আর এখানে হবে 5s। ঠিক আছে, একই প্রশ্ন। ঠিক আছে, কি সিজিয়ামের কত? 19 এর জায়গায় হচ্ছে 37তম, 3d এর জায়গায় হচ্ছে কত? 3d এর জায়গায় হচ্ছে 4d, আর 4s এর জায়গায় হচ্ছে 5s এ যায় কেন? এই তো ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? আরে তো এটা তো বললাম যে লাস্টেরটা, যে 2d 3f 1p অরবিটাল গুলো সম্ভব নয় কেন? এটা আসলে কোয়ান্টাম সংখ্যা মধ্যে লিখাই ভালো। কোয়ান্টাম সংখ্যা দিয়ে এটা কি করা যায়? লাস্টেরটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে এটাকে ব্যাখ্যা করবো আমরা। এই জন্য এটা ইলেকট্রন বিন্যাসের নীতি থেকে কি করলাম? বাদ দিলাম। ইলেকট্রন বিন্যাসের কয়টা নীতি ছিল? ইলেকট্রন বিন্যাসের নীতি ছিল কয়টা? 3টা। ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত নীতি কয়টা? 3টা। কিন্তু ইলেকট্রন বিন্যাসের নীতি ছিল 3টা। একটা হচ্ছে আউফবাউ, আউফবাউ, আউফবাউ। ঠিক আছে, আউফবাউ নীতি নীতি। ঠিক আছে, 2 হচ্ছে হুন্ডের নীতি, হুন্ডের নীতি, হুন্ডের নীতি। 3 হচ্ছে পলির বর্জন নীতি, 3 হচ্ছে পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি। ঠিক আছে, পলির বর্জন নীতি। তো তোমাদের মাধ্যমিক লেভেলে এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। মাধ্যমিক লেভেলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এটা। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের কয়টা শিখাইছি? 3টাই শিখাইছি, এবং 3টাই করতে বলেছি। ঠিক আছে, যাতে উচ্চ মাধ্যমিকে গেলে তোমাদের পড়া আগের থেকে কিছুটা কমে যায়। এবং এই নীতিগুলো খুব বেশি কঠিন কিছু না, তোমাদের বোঝা খুব কঠিন হয়ে যাবে, তোমরা ধরতে পারবে না এমন কিছু নাই। ঠিক আছে, মানে এগুলো তোমাদের লেভেলেরই, এগুলো কি তোমাদের লেভেলেরই পড়া, এই জন্য এগুলো কি করতে হবে? করে ফেলতে হবে। এখান থেকে করে গেলে, আগের থেকে করে গেলে একটু হলেও তোমাদের জন্য ওখানে কি হবে? সহজ হয়ে যাবে। বুঝেছি? এই কারণে আমরা এগুলো কি করব? শেষ করে যাব, শেষ করে যাব। এই 3টা নীতির সম্পর্কে আমরা একটু বলেছিলাম। আউফবাউ নীতি, এটা হচ্ছে বিভিন্ন শক্তির, বিভিন্ন শক্তির মানে ভিন্ন শক্তির অরবিটালে, ভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের বা প্রবেশ যখন করাবো, প্রবেশের ক্ষেত্রে। ঠিক আছে, বিভিন্ন শক্তির অরবিটালে, মানে একই শক্তি নয়, ভিন্ন ভিন্ন শক্তির মান,
যদি ভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে তখন কার নীতি প্রযোজ্য হবে? আউবাউ নীতি। আর হুন্ডের নীতি শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে কার নীতি? হুন্ডের নীতি। আর পলির বর্জন নীতি ছিল কি? পলির বর্জন নীতির সাহায্যে এই নীতির সাহায্যে কখনো ইলেকট্রন বিন্যাসই করা হয়নি। কখনোই কি ইলেকট্রন বিন্যাস করা হয় নাই। ঠিক আছে, তাহলে কোন নীতির সাহায্যে? ইলেকট্রন বিন্যাসের নীতি। আবার ইলেকট্রন বিন্যাসই হয়নি তো কি হয়েছে? এটা অন্য কিছু বলে। ঠিক আছে, যে একটি মৌলের পরমাণুতে উপস্থিত দুইটি ইলেকট্রনে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কি হতে পারে না? একই হতে পারে না। এটাই হচ্ছে সেই পলির বর্জন নীতি। ঠিক আছে, পলির বর্জন নীতি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি লেভেলে? উচ্চ মাধ্যমিক লেভেলে। তোমাদের পর্যায়ে একটু কম গুরুত্বপূর্ণ, তারপরে একটু পড়ে নিলে ক্ষতি নাই। বোঝা গেছে? বিভিন্ন শক্তির অরবিটালে আর হচ্ছে সমশক্তির অরবিটালে। তাহলে আউবাউ নীতি আর হুন্ডের নীতির মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই দুই জায়গাতে। একটা হচ্ছে বিভিন্ন শক্তির আর একটা হচ্ছে সমশক্তির। এটা হচ্ছে বিভিন্ন শক্তির আর এটা হচ্ছে সমশক্তির। ঠিক আছে, মানে একই শক্তি মানের আর এটা হচ্ছে ভিন্ন ভিন্ন শক্তি মানের অরবিটালে ইলেকট্রন যখন প্রবেশ করাবো তখন কার নীতি? তখন হচ্ছে আউবাউ নীতি। আর এটা হচ্ছে আব্বাও শব্দের এটা হচ্ছে জার্মান শব্দ, কেউ বলে গ্রিক শব্দ, কেউ বলে ল্যাটিন শব্দ, আসলে জার্মান শব্দ। আউবাউ শব্দের অর্থ হচ্ছে শক্তির উচ্চ ক্রম অনুসারে। ঠিক আছে, শক্তির উচ্চ ক্রম অনুসারে, অর্থাৎ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, মানে পর্যায়ক্রমে নিম্ন থেকে উচ্চ, লো টু হাই, হাই টু লো না, লো টু হাই, অর্থাৎ প্রথমে লোয়ার তারপরে হায়ার, সমশক্তির একই শক্তির মানের যদি অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রবেশ করে, অর্থাৎ সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় এরা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম অবস্থায় ইলেকট্রন প্রবেশ করাবে। এটা ছিল হুন্ডের নীতি। এবং এই অযুগ্ম ইলেকট্রনের স্পিন কি হবে? একমুখী হবে, হয় ঊর্ধ্বমুখী না হয় নিম্নমুখী। প্রতিটা ঘরে আমরা যখন করেছিলাম এরকম ছিল যে প্রতিটা ঘরে ধরে নাও এটা পি এর 3টা সমশক্তির, তাহলে পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে এই প্রথমে একটা করে পি এক্স, পি ওয়াই, পি জেড, এগুলোতে প্রথমে একটা করে ইলেকট্রন যাবে। তারপর যদি আরো বেশি থাকে তাহলে জোড়াবদ্ধ হবে, কিন্তু প্রথমে প্রবেশ করবে একটি করে। এবং এই যে একটি অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে এবং অযুগ্ম ইলেকট্রনের স্পিন একমুখী হবে, অর্থাৎ যদি ঊর্ধ্বমুখী নিই সবাই ঊর্ধ্বমুখী, অথবা নিম্নমুখী নিলে সবাইকে কি নিতে হবে? নিম্নমুখী নিতে হবে। বোঝা গেছে? তাহলে সমশক্তির অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রবেশের সময় এরা সর্বাধিক সংখ্যায় কি বসবে? অযুগ্ম অবস্থায় বসবে। সর্বাধিক সংখ্যায় কি বসবে? অযুগ্ম অবস্থায় বসবে। ধরে নাও 2 2 2। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে 2px, 2py, 2pz, এগুলো হচ্ছে সমশক্তির। ঠিক আছে, আর এই যে এখানে ধরো ns, np, nd, এগুলো হচ্ছে কি? সমশক্তির না, এগুলো বিভিন্ন শক্তির অরবিটাল। ঠিক আছে, ns, np, nd, এগুলোর n এর একটা মান থাকবে। ঠিক আছে, এগুলোর শক্তির মান কি নয়? একই নয়। কিন্তু এই যে 2px, 2py, মানে এই যে p এর যে 3টা সাব অরবিটাল আছে, d এর যে 5টা সাব অরবিটাল আছে এবং f এর যে 7টা গিয়েছে সাব অরবিটাল আছে, তাহলে d এর 5টি। ঠিক আছে, এই যে d এর 5টি, d এর কয়টি? d এর p এর হচ্ছে 3টি, p এর 3টা, p এর হচ্ছে 3টি সাব অরবিটাল। ঠিক আছে, p এর 3টা সাব অরবিটাল আর d এর হচ্ছে 5টি সাব অরবিটাল, 5টি সাব অরবিটাল। ঠিক আছে, d এর p এর 3টি, d এর 5টি, p এর 3টি কি? px, py, pz। এখন যদি বলা থাকে 2p তাহলে 2px, 2py, 2pz। যদি বলা থাকে 3p তাহলে 3px, 3py, 3pz। বুঝেছি না বুঝিনি? আশা করি বুঝেছি। মানে এই p অরবিটালকে আবার কয়টা ঘরে? 3টা করে ঘরে কি করা যায়? ভাগ করা যায়। আর d এর যেমন 3d, বুঝে গেছে? কতটি? 3d। ধরো 3d, ধরো 3d দিল। কত দিল? 3d। তাহলে 3d এর এই d অরবিটালকে কয়টা ঘরে ভাগ করা যায়? 5টা। কি কি নাম আছে? কি dxy, এগুলো কিন্তু ডান পাশে নিচে, dyz ডান পাশে নিচে, dzx, dx স্কয়ার হাইফেন y স্কয়ার আর dz স্কয়ার। ঠিক আছে, এগুলো হচ্ছে d অরবিটালের নাম। ঠিক একই ভাবে f অরবিটাল, 3 এর জায়গায় 3, তাহলে সামনে আসবে 3, এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3। যদি 4 হতো তাহলে 4। বোঝা গেছে? সামনে শুধু ওই সংখ্যাটা বসাই দিলে শেষ। তাহলে এইভাবে p এর 3টা সাব অরবিটাল, d এর 5টা সাব অরবিটাল, এবং এই অরবিটাল গুলো p এর যে px, py, pz, এগুলো হচ্ছে সমশক্তির। বোঝা গেছে? এগুলো সমশক্তির। আর আমরা যদি বলি যে কিরকম, এই যে ধরো 2p, 3s, 4p, 3d, তাহলে এগুলো হচ্ছে ভিন্ন শক্তির অরবিটাল। এগুলো কখনোই শক্তির মান কি হবে না? এক হবে না। এগুলোকে বোঝাচ্ছে কি? ভিন্ন শক্তির বা বিভিন্ন শক্তির অরবিটাল।
বুঝেছি? ভিন্ন শক্তির অরবিটাল, ভিন্ন শক্তির অরবিটাল। এই ভিন্ন শক্তির অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করাবো তখন কার নীতি? আউটবাউ নীতি। ঠিক আছে? আর যখন 2px 2py আর 2pz অথবা অথবা একইভাবে 3dxy, ঠিক আছে, ঠিক আছে, এই তিনটা পরস্পর সমশক্তির, পরস্পর সমশক্তির। আর এখানে এই পাঁচটা হচ্ছে পরস্পর সমশক্তির, dxy dyz dzx, ঠিক আছে, dzx dx স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার dz স্কোয়ার। কতর জন্য? ধরো 3d এর জন্য করছিলাম, এটা করার জন্য 2p এর জন্য, তাহলে 3dxy 3dyz 3dzx 3dx স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার 3dz স্কোয়ার। এগুলোকে বলছে এই পাঁচটা আবার পরস্পর কি? সমশক্তির। এই পাঁচটা অরবিটালে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন কার নীতি মানবে? হুন্ডের নীতি। এই তিনটা অরবিটালে যখন প্রবেশ করবে তখন কার নীতি মানবে? হুন্ডের নীতি। এখন কথা হলো এস অরবিটালের ঘর কয়টা? এস অরবিটালের কোনো সাব অরবিটালই নাই। এস অরবিটালের ঘর কয়টা? একটাই। তাহলে এস অরবিটালের কোনো সাব অরবিটাল আছে, অর্থাৎ একাধিক কি সমশক্তির অরবিটাল আছে? না। তাই এস অরবিটালে যেহেতু আর কোনো ঘর নাই, তাই এস অরবিটালের জন্য এস অরবিটালে হুন্ডের নীতি কি হয় না? প্রযোজ্য হয় না। হুন্ডের নীতি কি হয় না? প্রযোজ্য হয় না। হুন্ডের নীতি প্রযোজ্য হয় না। হুন্ডের নীতি কি হয় না? প্রযোজ্য হয় না। এস অরবিটালে কি হয় না? হুন্ডের নীতি কি হয় না? প্রযোজ্য হয় না। কেন? কারণ ওর কোনো সাব অরবিটালই নাই। তার প্রথম প্রশ্নটা তো হয়ে গেছে, এই যে 10 নম্বর, এনএস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয় কেন? তাহলে আগে আমাকে হুন্ডের নীতিটা বলতে হবে যে সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় যেহেতু এনএস অরবিটালের কোনো সমশক্তির অরবিটালই হয় না, তাই ওখানে ইলেকট্রন মানে হুন্ডের নীতি মেনে ইলেকট্রন প্রবেশ করানো কি নয়? সম্ভবই নয়। শেষ। বুঝলাম? তো আমি একটু রিক্যাপ করে দিলাম আগে, এরপরে আমরা কি করব? একটা একটা করে সমাধান করে ফেলবো। বিভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন শক্তির উচ্চ ক্রমানুসারে প্রবেশ করে। ঠিক আছে? এটাই হচ্ছে কার নীতি? আউটবাউ নীতি। কি? বিভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রন শক্তির উচ্চ ক্রমানুসারে কি করে? প্রবেশ করে। অর্থাৎ প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন পূর্ণ করে, অতঃপর উচ্চ শক্তির অরবিটালের দিকে কি হয়? ধাবিত হয়। অরবিটালে ধাবিত হয় বা যায়। বোঝা গেছে? ধাবিত হয়। অরবিটালের শক্তি ই শক্তি নির্ণয় এন অর্থাৎ প্রধান ও সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যোগ করে আউটবাউ নীতি অনুসারে বা অনুযায়ী অরবিটালের শক্তি ই ইকুয়াল টু এন প্লাস এল। ঠিক আছে? যেহেতু অরবিটালের শক্তি এন প্লাস এল এর মান দ্বারা কি হয়? মান দ্বারা নির্ধারণ হয় এবং ইলেকট্রনের প্রবেশ শক্তির ক্রমানুসারে হয় এবং ইলেকট্রনের প্রবেশ শক্তির ক্রমানুসারে তাই বলা যায়, তাই ইলেকট্রন
প্রবেশের ক্রম ক্রম n প্লাস l এর উপর কি উপর নির্ভরশীল, অর্থাৎ 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 আউফবাউ নীতি n প্লাস l এর প্রতিফলন শেষ। বোঝা গেল? এই তো ছিল হচ্ছে 9 নম্বরের উত্তর। আউফবাউ নীতি কে n প্লাস l এর নীতি বলা হয় কেন? ns অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয় কেন? তো ns অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় নাই কেন? কি ছিল হুন্ডের নিয়ম? এটা হচ্ছে 10 হুন্ডের নীতি। সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময়, ঠিক আছে, সমশক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশের সময় হুন্ডের নীতি কি হয়? হুন্ডের নীতি প্রযোজ্য হয়। যেহেতু এনএস অরবিটালের কোনো সমশক্তির সাব অরবিটাল হয় না বা পাওয়া যায় না, সম্ভব নয়, তাই এনএস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম কি নয়? প্রযোজ্য নয়। হুন্ডের নিয়ম প্রযোজ্য হয় না। তাহলে সাব অরবিটাল সংখ্যা ইকুয়াল টু 2l প্লাস 1। এস এর জন্য বা এস উপশক্তি স্তরের জন্য l ইকুয়াল টু কত? 0। তাহলে 2 ইন্টু 0 যোগ 1 কত আসে? 1। তাই এস অরবিটালের ঘর কয়টা? একটা, এবং একটা ঘরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা প্রবেশ করতে পারে? 2টা, এবং সেটা একসাথেই প্রবেশ করা দিতে হবে। যেহেতু এর আর কোনো ঘর নাই, তাই একটা করে আমরা প্রবেশ করাতে পারবো না। বুঝা গেছে? এই তো ছিল উত্তর। এটা ছিল অনুধাবনমূলক প্রশ্ন, ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্ন, এটা 11। অনুধাবনমূলক প্রশ্নের সমাধান করছি, ঠিক আছে? এবার বলছে 3d আর 4s অরবিটালের মধ্যে কোনটার শক্তি অধিক, ঠিক আছে? তাহলে বলো কোনটার শক্তি অধিক হবে, এটুকু মিশাই দিলাম, ঠিক আছে? অরবিটালের শক্তি আমরা জানি, আউফবাউ নীতি অনুসারে অরবিটালের শক্তি নির্ণয়ের সূত্র কি? আচ্ছা বলো, এগুলো কি আর করা লাগবে? 11 আউফবাউ অনুসারে আউফবাউ নীতি অনুসারে অরবিটালের শক্তি E ইকুয়াল টু n প্লাস l, ঠিক আছে? এখানে কার ক্ষেত্রে? এখানে 3d এর ক্ষেত্রে, 3d এর জন্য n ইকুয়াল টু কত? 3, l ইকুয়াল টু d এর জন্য l এর মান কত? 2, ঠিক আছে? তাহলে 3 যোগ কত? 2, তাহলে কত আসলো? 5। আবার এবং কত? 4s এর জন্য 4s এর জন্য n এর মান কত? 4, s এর জন্য l এর মান কত হয়? 0, ঠিক আছে? তাহলে n এর মান কত? 4 ছিল, আর l এর মান কত? 0। তাহলে মান বসাও, E ইকুয়াল টু হচ্ছে কত? n প্লাস l। তাহলে n এর মান হচ্ছে 4, l এর মান হচ্ছে 0, কত আসে? 4। এখন বলো 4 বড় না 5 বড়? অবশ্যই 5 বড়। তাই অবশ্যই 3d এর শক্তির মান 4s এর তুলনায় কি? বেশি, ঠিক আছে? 3d এর শক্তির মান কি? 4s এর তুলনায় বেশি। তাই ইলেকট্রন যখন প্রবেশ করবে, আগে কোথায় প্রবেশ করবে? আগে প্রবেশ করবে 4s এ, তারপর প্রবেশ করবে কোথায়? 3d তে, ঠিক আছে? তাহলে 3d এর শক্তির মান বেশি। কেন বেশি? কারণ এখানে n প্লাস l এর যোগফল বেশি, আর এখানে n প্লাস l এর যোগফল কম। বোঝা গেছে? এটা 11 নম্বর ছিল। 11 নম্বরও শেষ। 12 নম্বর কি বলছে? 12 নম্বর কি বলছে? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে নাই, 4s এ যায় কেন? তো দেখা গেল কি, পটাশিয়াম যখন ইলেকট্রন বিন্যাস করায়, পটাশিয়ামে 19টা ইলেকট্রন আছে। এটা হচ্ছে 12 নম্বর, 12। তা আমরা কি জানি? আউফবাউ বিভিন্ন শক্তির অরবিটালে ইলেকট্রন আউফবাউ নীতি
নীতি মেনে মেনে কি করে, প্রবেশ করে। ঠিক আছে, প্রবেশ করে। এখন পটাশিয়ামের কত, পটাশিয়ামের কত, পটাশিয়ামের তো 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে তো 3d ছিল, তারপরে না 4s, তৃতীয় শক্তি স্তরে 3s 3p 3d পাওয়া যায়, তারপরে 4s 4p থাকে 4d থাকে 4f থাকে। ঠিক আছে, এখন যদি আমরা বের করি এটার জন্য শক্তি, এটার জন্য শক্তি, এটার জন্য শক্তি, এটার জন্য শক্তি, তো শক্তির ক্রম বের করলে কি হয়, 3d এর শক্তির মান 4s এর তুলনায় বেশি হয়, তাই আগে 4s তারপর 3d। কিছু কি বুঝলাম? কিছু বুঝিনিও নাই, মানে এই দুইটার একটু আগে তো বের করলাম, এই দুইটার শক্তির মান কত 4, এর দুইটার শক্তির মান কত, যোগ করলে 5, কার শক্তি কম, 4s এর, তাই আগে 4s এ প্রবেশ করবে তারপর 3d তে। এখন এখানে দেখো কয়টা হয়েছে 10টা, আর কয়টা হয়েছে 8টা, 18টা, তাহলে এই যে কোথায় যাবে 19 নাম্বারটা কোথায় যাবে, 3d তে যাবে না 4s এ, 3d তে যাবে, এখানে একটা। ঠিক আছে, তাহলে 3d থাকবে 0, 4s হবে 1। এখন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি আউকবাউ নীতি মেনে মেনে 3d তে না গিয়ে নিম্ন শক্তির, তাহলে এখানে আগে এটা লিখতে হতো, উচ্চ শক্তির 3d তে না গিয়ে নিম্ন শক্তির 4s এ প্রবেশ করে। 3d অরবিটালের জন্য শক্তির মান কত 5, এবং 4s এর জন্য শক্তির মান কত 4, অর্থাৎ যেহেতু শক্তির ক্রম 4s is greater than 3d, ঠিক আছে, তাই ইলেকট্রনের প্রবেশ ক্রম 4s is greater than 3d। ঠিক আছে, আগে 4s এ যাবে তারপর 3d তে, তাই পটাশিয়ামের এর 19তম ইলেকট্রন 4s এ যায়। বুঝা গেছে? শেষ। এই তো ছিল 12 নম্বর প্রশ্ন। 13 নম্বর কি বলছে, কপার আর ক্রোমিয়াম এগুলোর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? ঠিক আছে, ব্যতিক্রম কারণ হচ্ছে আমরা জানি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি যদি যোজ্যতা স্তরে যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অরবিটাল থাকে, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস বা কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাসে যদি যোজ্যতা স্তরে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল বিদ্যমান থাকে তবে মৌল কি অধিক স্থিতিশীল হয়। ঠিক আছে, এখন ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত হয় 4। এখন খেয়াল করো এর যোজ্যতা স্তর কিন্তু এটা, ঠিক আছে, ডি যাদের শেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করে, শেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করলে যোজ্যতা স্তর হয় n-1d। ঠিক আছে, যাদের শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, ডি অরবিটালে, শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে, ডি অরবিটালে, তাদের জন্য যোজ্যতা স্তর কিন্তু আগের s সমেত হয়, ns আর n-1d। ঠিক আছে, এখন যদি এখানে 2, দেখো এখানে 2 কিন্তু এখানে কত 4, ডি যদি আমার কি হয়, ডি এ সর্বোচ্চ থাকে 10টা, ডি এ অর্ধপূর্ণ হলে হবে 5টা, তা আমার যদি অর্ধপূর্ণ হয় তাহলে অধিক কি হবে, স্থিতিশীল হবে। তাই এই এস অরবিটাল কি করে, একটা ইলেকট্রন একে কি করে দেয়, ট্রান্সফার করে দেয়। বুঝলাম, এস অরবিটাল কি করে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার করে দেয়। তাই এখানে সাধারণ নিয়মের কি ঘটলো, ব্যতিক্রম ঘটলো। এখানে 2 না রেখেই, মানে এটাকে আগে পূর্ণ না করে এটাকে কি করেছে, এখানে চলে গেছে। বুঝো নাই, এখানে আগে 2 হবে, 2 পূর্ণ হবে, তারপরে এগুলো একটা একটা করে পূর্ণ হবে। কিন্তু এই যে ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে 2 পূর্ণ না করে কোথায় গেছে, 3d তে ইলেকট্রন গেছে। এই জন্য এটাকে সাধারণ নিয়মের কি বলে, ব্যতিক্রম বলে। একইভাবে কপারের জন্য যদি করি, কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 4s, এখানে 2 3d হতো 9। তাহলে এর যোজ্যতা স্তর, এটা যোজ্যতা স্তরে যদি পূর্ণ অরবিটাল থাকে, পূর্ণ অরবিটাল হওয়ার জন্য ডি কত হতে হবে, 10। তো কয়টা ইলেকট্রন প্রয়োজন, একটা, সেই একটা ইলেকট্রন কে দেয়, এই হচ্ছে এস অরবিটালটা দিয়ে দেয়, দিয়ে দিলে এখানে হয় 10। তাহলে এখানে আগে 2 পূর্ণ না করে কোথায় চলে গেছে, ডি তে চলে গেছে। এই জন্য এটাকে বলা হয় ব্যতিক্রম। বোঝা গেছে, এটাকে বলা হয় ব্যতিক্রম।
এখানে ব্যতিক্রম, এক্সেপশন। এক্সেপশনটা কেন? কেন? অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য। এই এক্সেপশনটা কেন? অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য 4s অরবিটালের একটি ইলেকট্রন বা 4s অরবিটাল অপূর্ণ রেখে 3d অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। কিসের জন্য? কিসের জন্য? স্থিতিশীলতা অর্জনের জন্য। এতটুকু লিখে দিলেই হবে, স্থিতিশীলতা অর্জনের জন্য 4s অরবিটালে ইলেকট্রন মানে পূর্ণ না করে 3d অরবিটাল কি হয়? অর্ধপূর্ণ এবং পূর্ণ হয়। ঠিক আছে, 3d অরবিটাল অর্ধপূর্ণ হয় ক্রোমিয়ামের ক্ষেত্রে, আর পূর্ণ হয় কার ক্ষেত্রে? কপারের ক্ষেত্রে। কারণ অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল যোজ্যতা স্তরে থাকলে সেই মৌলটা কি হয়? অধিক স্থিতিশীল হয়। ঠিক আছে, তাহলে আমাদের যে অনুধাবনমূলক প্রশ্ন ছিল সেগুলো কি, ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত যতগুলো অনুধাবনমূলক প্রশ্ন ছিল সব কি হলো? শেষ করা হলো। ঠিক আছে, আর লাস্টেরটা তো কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে শেষের যে প্রশ্নটা সেটা তো কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করবো, তাই কোয়ান্টাম সংখ্যার মধ্যে পড়াবো। কিসের মধ্যে পড়াবো? কোয়ান্টাম সংখ্যার মধ্যে।